বাহারি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে এভাবেই দুজন দুজনে মিশেছিল নিজেদের আপন ভুবনে। তাদের এই নিজস্ব ভুবনের মাঝে ব্যাঘাত ঘটল হঠাৎই, যখন বিকট শব্দে সজোরে ঠাস করে দরজার পাল্লা ধাক্কায় খুলে ভিতরে ঢুকলো কেউ। সেই শব্দে চমকে উঠল দুজনেই। ভেতরে ঢুকেছে পাভেল। নেহাকে এভাবে আদিলের বাহুবন্ধনে আলিঙ্গন অবস্থায় দেখে ক্রোধে ফেটে পড়ল সে। এমনিতেই নেহা ওভাবে এঙ্গেজমেন্টের মাঝ থেকে উঠে আসায় চরম রাগ হচ্ছিল তার। মূলত সেই কারণেই এখানে এসেছিল নেহার সাথে কথা বলতে। কিন্তু এখানে ওদের এই অবস্থায় দেখে তার ক্রোধ সর্বোচ্চ পর্যায়ে চলে যায়। সে রাগে চিল্লিয়ে বলে উঠল, নেহা! পাভেলের ডাকে নেহা ধরপড়িয়ে উঠে পড়ে। পাভেলকে এই মুহূর্তে এখানে দেখে অনেকটা ঘাবড়ে যাইছে। তাকে যে কিছু বলবে, কিন্তু সেই সুযোগ সময়টাও দেয়নি পাভেল। তেড়ে এসে কোনো কিছু বুঝে ওঠার আগেই ধপ করে নেহার হাত ধরে ঝটকা মেরে বেড থেকে নামালো। তারপর টেনে বাইরে নিয়ে যেতে চাইলে নেহা হাত টেনে ধরে বলল, পাভেল কি করছো? ছাড়ো আমাকে। পাভেল তখন ক্ষিপ্ত স্বরে বলল, আমি কি করছি? আগে তুমি কি করছো সেটা আগে বলো। এই জন্যই বুঝি এঙ্গেজমেন্ট না করে চলে এসেছো এই পাগলটার সাথে ওসব রাসলীলা করার জন্য? নেহা তখন প্রতিবাদী গলায় বলে উঠল পাভেলকে, পাভেল কি সব বলছো? পাগল হয়ে গেছো? পাভেল তখন চিৎকার করে উঠল, হ্যাঁ পাগল হয়ে গেছি আমি। তুমি আমাকে পাগল হতে বাধ্য করেছো। অনেক হয়েছে তোমার ওই মন মর্জি। এখন আর এই মুহূর্তে এখানে থাকবে না তুমি। চলো এখান থেকে। কথাটা বলেই আবারও টেনে নিয়ে যেতে লাগলো পাভেল নেহাকে। কিন্তু তাতেও সফল হলো না, কারণ পাগল আদিল ততক্ষণে হিংস্র রূপ ধারণ করেছে। তার অ্যাঞ্জেলকে কেউ নিয়ে যাচ্ছে চোখের সামনে থেকে। তা দেখে শান্ত থাকে কিভাবে সে? সে তো সুস্থ থাকতেই এমন কিছু হলেও ক্ষিপ্ত বাঘ হয়ে যেত। আর এখন তো মানসিক অবস্থা আরও খারাপ। এমন অবস্থায় আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। হিংস্র হয়ে উঠল আদিল। ভয়ঙ্কর দানবের মতো তেড়ে এসে সোজা পাভেলের গলা চেপে ধরল। আচমকা আক্রমণে পাভেল নেহার হাত ছেড়ে দিয়ে নিজেকে আদিলের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করলো। কিন্তু হিংস্র আদিলের সাথে পারা কি সম্ভব? আদিলের এই রূপ দেখে নেহা ঘাবড়ে গেল প্রচণ্ড। সে আদিলের হাত ধরে তাকে সরানোর চেষ্টা করে বলে উঠল, পাভেলকে ছেড়ে দিতে। কিন্তু আদিলে এখন যেন কোনো হুঁশ জ্ঞান নেই। তার মাথায় কেবল একটাই জিনিস চলছে, তা হলো এই লোকটা তার অ্যাঞ্জেলকে কে নিতে চেয়েছে। আর তার বেঁচে থাকার অধিকার নেই কোনো মতে। আদিল এবার পাভেলকে নিচে ফেলে দিয়ে তার উপর হাঁটু ভর দিয়ে চড়ে বসলো। তারপর পাভেলের মুখে ইচ্ছে মতো ঘুষি মারতে লাগলো। মারতে মারতে তো নাক দিয়ে রক্ত বের করে দিয়েছে। তবুও থামছে না আদিল। মারছে আর ক্রুদ্ধ স্বরে বলছে, তোর সাহস কি করে হলো আমার অ্যাঞ্জেলকে নিয়ে যাওয়ার? হাত কিভাবে লাগালি তুই? ছোঁয়ার সাহস কি করে হলো তোর? নেহা ভীষণ ঘাবড়ে গেল। এভাবে চললে তো পাভেলকে সত্যি সত্যি মেরে ফেলবে আদিল। নেহা বুঝতে পারলো ওর একা দ্বারা সম্ভব হবে না। তাই সে বাইরে গিয়ে আবির আর বিহানকে ডেকে আনলো। তারা এসে আদিলের অবস্থা দেখে ঘাবড়ে গেল। আদিলকে ধরে টেনে সরানোর চেষ্টা করলো তারা, কিন্তু ক্ষিপ্ত আদিলকে সরানো যাচ্ছে না কিছুতেই। এদিকে পাভেল আধমরা হয়ে গেছে প্রায়। নেহা আর উপায় না পেয়ে জলদি একটা বেহুশের ইঞ্জেকশন নিয়ে পুশ করে দিল আদিলকে। ক্ষণিকের মধ্যেই আদিলও শান্ত হয়ে ঢলে পড়ল। আবির আর বিহান ওকে ধরে বিছানায় শুয়ে দিল। তারপর পাভেলকে দ্রুত নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হলো। খবর শুনে পাভেলের মা বাবা আর নেহার মা বাবা ছুটে এলো হসপিটালে। পাভেলের মা নেহাকে অনেক তিক্ত তিক্ত কথা শোনালো। ছেলের এই অবস্থার জন্য দায়ী করলো তাকে। আজ যে তার ছেলেকে এভাবে নির্মমভাবে মেরেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলো। কিন্তু যখন আদিলের পরিচয় জানলো তখন আর সাহস পেল না তারা। এমনিতেও অসুস্থ পাগলের অপরাধে কোনো শাস্তি নেই আইনে। জাকিয়াও ভীষণ রুষ্ট হলো মেয়ের ওপর। তিনি মেয়ের হাত ধরে সোজা বাসায় নিয়ে এলো। তারপর শক্ত গলায় বলল, অনেক হয়েছে তোর সেবাদান কর্মসূচি। অনেক মেনে নিয়েছি তোর কথা। আর না, এখন আমি যা বলবো তাই করবি তুই। আজ থেকে তোর ওই চাকরি বন্ধ। আর ওই পাগলের কাছে যাও বন্ধ। এর বিপরীতে একটাও কথা শুনবো না আমি তোর। আর আমার কথা যদি হেরফের হয় তাহলে আমার মরা মুখ দেখবি তুই, এই বলে দিলাম আমি। নেহার মাথায় আকাশ ভেঙে পড়ল। সে কি করবি বুঝে উঠতে পারল না। একদিকে মায়ের এমন কঠোর বাণী, আর অন্যদিকে আদিল, যে জ্ঞান ফিরেই তার অ্যাঞ্জেলকে না দেখতে পেলে বেসামাল হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বে আদিল। নেহা যেন মাঝ দরিয়ায় পড়ে গেল। কি করবে ভেবে পাচ্ছে না সে। আদিলের জন্য ভেতরটা ছটফট করছে তার। এখন যে আদিল শুধু তার রুকি না, এর চেয়েও বেশি কিছু হয়ে গেছে তার কাছে। কিন্তু তার মাকে কিভাবে বোঝাবে তা? ঘরের মাঝে অস্থির অশান্ত মনে বসে আছে নেহা।
ইঞ্জেকশনের প্রভাব এতক্ষণে হয়তো শেষ হয়ে গেছে। আদিলের জ্ঞান ফিরে ওকে না দেখতে পেয়ে না জানি কি করে বসবে। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে তার। মন তো চাচ্ছে এক্ষুনি ছুটে গিয়ে আদিলের কাছে যেতে, কিন্তু মায়ের বাধার জন্য যেতেও পারছে না। অস্থিরতার সব কেমন যেন বিষাক্ত লাগছে তার। এরই মধ্যে হঠাৎই ফোন বেজে উঠল নেহার। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে আবিরের কাতর কণ্ঠ শোনা গেল। সে বলে উঠল, মিস নেহা, আপনি কোথায়? আদিলের অবস্থা অনেক খারাপ। জ্ঞান ফিরে আপনাকে না দেখতে পেয়ে আবারও ভায়োলেট হয়ে গেছে। ভাবছে ওই ছেলেটা বুঝি আপনাকে নিয়ে গেছে। সব কিছু ভাঙচুর করে ফেলেছে। চিল্লিয়ে চিল্লিয়ে নিজেকে আহত করে ফেলেছে। এখন রক্তবমি করছে। প্লিজ আসুন আপনি, না হলে আর বাঁচাতে পারবো না। প্লিজ জলদি আসুন। আবিরের কথা শুনে নেহা যেন সব থমকে গেল মুহূর্তের জন্য। কেঁপে উঠল তার অন্তরাত্মা। মাথায় শুধু ওই একটাই কথা বাড়ি খেতে লাগলো। বাকি আর কিছু ভাবনার পরিস্থিতিতে রইল না সে। নেহা ভীতিগ্রস্ত অশান্ত মন নিয়ে এলোমেলো হয়ে পাগলের মতো ছুটে দৌড়ালো বাইরে যাওয়ার জন্য। মেন দরজার কাছে আসতেই জাকিয়া তার সামনে এসে বাধা হয়ে দাঁড়ালো। শক্ত গলায় বলল মেয়েকে, তোকে কি বলেছি মনে নেই? কোথাও যেতে পারবি না তুই, যা ঘরে যা। নেহা তখন করুণ মিনতি সুরে বলে উঠল মাকে, মা প্লিজ এমন করো না। লোকটা অনেক অসুস্থ, আমি এখন না গেলে মারা যাবে। প্লিজ যেতে দাও আমাকে। নেহার মা তখন রেগে গিয়ে বলল, যাক মরে, মরে গেলে আমার কিছু যায় আসে না। নেহা তখন অবাক হয়ে বলল, মা তুমি এত পাষাণ কিভাবে হতে পারো? একটা মানুষ মারা যাবে জেনেও তুমি তোমার জেদ পালন করবে? ঠিক আছে, করো যা খুশি তাই, কিন্তু মনে রেখো এরপর কিন্তু তোমার মেয়েও আর বেঁচে থাকবে না। যখন একটা মানুষ মারা যাবে এটা জানা সত্ত্বেও যে আমি তাকে হয়তো বাঁচাতে পারতাম, কিন্তু আমি তা করিনি, তখন কি আমার মনুষ্যত্ব বেঁচে থাকবে? আমার বিবেক ধিক্কার দেবে আমাকে। বেঁচে থেকেও মরে যাব আমি। তুমি কি তোমার মেয়েকে মৃত দেখতে চাও? যদি না চাও তাহলে প্লিজ আমাকে বাধা দিও না, যেতে দাও আমাকে। জাকিয়ার মুখমণ্ডল যেন হঠাৎ পরিবর্তন দেখা গেল। নরম হলো তার চেহারা। সে কোনো কিছু না বলে মেয়ের সামনে থেকে সরে দাঁড়ালো। নেহার মুখে হাসি ফুটল। সে আর কাল বিলম্ব না করেই ছুটে বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। আদিলের কেবিনে এসে তার অবস্থা দেখে মাথা ঘুরে উঠল নেহার। রক্ত বমি করতে করতে নিস্তেজ হয়ে পড়েছে। বিছানায় শুয়ে ছটপট করছে সে। আবির বিহান দুপাশ থেকে ওকে ধরে রেখে ওকে শান্ত করতে যাচ্ছে, কিন্তু পারছে না। প্রায় অবচেতন অবস্থাতে সে শুধু অ্যাঞ্জেলকেই ডাকছে। নেহা দ্রুত নিজেকে সামলে নিয়ে দ্রুত ছুটে গেল আদিলের কাছে। নেহাকে আসতে দেখে আবিরও সরে গিয়ে তাকে আদিলের পাশে বসার জায়গা করে দিল। নেহা আদিলের পাশে বসে তার হাত মুঠোয় নিয়ে মায়াময় স্বরে বলল, এই যে হিরো, চোখ খোলো, দেখো আমি এসে গেছি, প্লিজ চোখ খোলো। নেহার কথা কানে আসতেই আদিল দুর্বল চোখ খুলে নেহাকে দেখে তার ছটফটানি বন্ধ হলো। তড়িৎ গতিতে উঠে বসতে চাইলো, কিন্তু দুর্বল শরীরে তা হয়ে উঠল না। অন্য পাশে থাকা বিহান তাকে উঠে বসতে সাহায্য করলো। আদিল উঠে বসে দু হাতে নেহার মুখটা ধরে দুর্বল চিত্তে হেসে বলল, এসেছো অ্যাঞ্জেল? অ্যাঞ্জেল, তুমি কেন বারবার চলে যাও? ওই রাস্কেলটা তোমাকে নিয়ে গিয়েছিল তাই না? ওকে তো আমি মেরেই ফেলবো। আমার অ্যাঞ্জেলকে নিয়ে যেতে চাইও। নেহা তখন আদিলকে শান্ত করার জন্য বলে উঠল, না, কেউ নিয়ে যাবে না আমাকে। এই দেখো আমি এখানেই আছি তোমার কাছে। আদিল তখন বলে উঠল, না না, ও তোমাকে নিয়ে যাবে। সবাই সবাই তোমাকে কেড়ে নিতে চায় আমার কাছ থেকে। এখানে থাকা তোমার জন্য সুরক্ষিত নয়। আমাদের সুরক্ষিত জায়গায় যেতে হবে। এখানে আর থাকা যাবে না, না হলে আবার তোমাকে নিতে আসবে। আদিল এবার বিহান আর আবিরের উদ্দেশ্যে বলে উঠল, বিহান, আমাকে বাড়ি নিয়ে চল। আমি আর আমার অ্যাঞ্জেলকে নিয়ে যাব বাড়িতে। এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। আদিলে এই কথায় আবির বিহান একজন আরেকজনের মুখ চাহাচাহি করল। তাদের মুখে একরকম খুশি হাসি দেখা গেল। আদিল বাড়ি ফিরতে যাচ্ছে, এটা তাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। কিন্তু নেহা চিন্তায় পড়ে গেল, আদিলের সাথে তাদের বাড়িতে যাবে কিভাবে সে, আর ওর পরিবারে কি মানবে তাতে। গাড়ি এসে প্রবেশ করলো আদিলের বাড়ির গেট দিয়ে। ভেতরে এসে থামতেই আবির বিহান সামনে থেকে আগে নামলো। আদিল নেহার হাত ধরে পেছনের সিটে বসেছিল এতক্ষণ। বিহান এসে আদিলের পাশে দরজাটা খুলে দিলে আদিল নেহার হাত ধরে আস্তে আস্তে করে নেমে এলো গাড়ি থেকে। নেহা গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে সামনে তাকাতেই কেমন অন্যমনস্ক হয়ে গেল সে। বাড়িটি কেমন তার কাছে চেনা চেনা মনে হচ্ছে। বারবার অদৃশ্য স্মৃতি এসে তার মস্তিষ্কে ছুটতে লাগলো এলোমেলো ভাবে। কেমন ঘুরে মাঝে চলে গেল নেহা।
অদ্ভুত একাগ্র দৃষ্টিতে তাকিয়ে দেখছে বাড়িটা, যেন কোনো হারানো কিছু খোঁজ করতে চাইছে সে। নেহার ঘরের মাঝেই আদিল নেহার হাত ধরে বাসার দিকে নিয়ে যেতে যেতে বলল, চলো অ্যাঞ্জেল, ভেতরে যাই। বাড়িটা তোমার জন্য কতদিন হলো অপেক্ষা করছে। কথাটা বলতে বলতে আদিল নেহার হাত ধরে ভেতরে নিয়ে যেতে লাগলো। নেহা যত সামনে যাচ্ছে ততই কেমন অদৃশ্য প্রতিচ্ছবিগুলো আরো প্রবল বেগে হানা দিচ্ছে তার চোখের সামনে। ঘরে ডুবে অন্যমনস্ক হয়ে যাচ্ছে নেহা। মেন দরজা দিয়ে পেরিয়ে বাসার ভেতরে প্রবেশ করলো ওরা। চারিদিকে চোখ বুলিয়ে নেহার মাথা যেন গোল গোল ঘুরছে কেমন, যেন অদৃশ্য প্রতিছবিগুলো তীব্রভাবে তার মাথার চারিদিকে ঘূর্ণিপাতের মতো ঘুরছে। সাথে কানে এসে বাজছে কিছু অস্পষ্ট ধ্বনি, আর তার সাথে সাথে যেন কারো খিলখিল হাসির শব্দ বাজছে কানে। আবার কোনো পুরুষালী কণ্ঠ শোনা যাচ্ছে কেমন করে, যেন বলছে পুষ্টি, এই অ্যাঞ্জেল দৌড়াও না এমন করে, পড়ে যাবে তো বাবা। এমনও হাজার ধ্বনি কলরব নেহার মস্তিষ্ককে অবশ করে তুলছে যেন। লিভিং রুমে উপস্থিত সবাই আদিলকে দেখে যেমন খুশি হলো, তেমন তার পাশে অন্য একটা মেয়েকে দেখে ভীষণ অবাক হলো। যদিও জাবেদা আর হিয়া সবটাই জানে, তাই তারা তেমন অবাক হলো না। হিয়া 8 মাসের ভারী পেট নিয়ে এগিয়ে এলো সামনে। মুচকি হেসে আদিলের উদ্দেশ্যে বলল, কেমন আছেন ভাইয়া? আপনাকে বাড়ি ফিরতে দেখে অনেক খুশি লাগছে, অনেক মিস করেছি আমরা আপনাকে। আদিল তখন হাসি মুখে বলল, আসবই তো, দেখছো না আমার অ্যাঞ্জেল এসে গেছে, এখন তো আবার সব ঠিক হয়ে যাবে। হিয়া তখন মুচকি হেসে বলল, হ্যাঁ ঠিকই বলেছেন, এখন সব ঠিক হয়ে যাবে, যান রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিন। হিয়া কথাটা বললেও নেহা যেন সেদিকে কোনো খেয়ালই নেই। আদিল নেহাকে বলল, চলো অ্যাঞ্জেল, রুমে যাই। আদিল কথাটা বললেও নেহার যেন আদিলের প্রয়োজনই হলো না। সে আদিলের হাত ছাড়িয়ে ধীরে ধীরে একাই সামনে এগিয়ে গেল। ঘড়ির মাঝে সে যেন কেমন করে হাঁটতে হাঁটতে সিঁড়ি বেয়ে উপরে উঠে আদিলের রুমের দিকে পৌঁছে গেল। আর আদিল গেল তার সাথে হাতে। আর তার মাঝে তো এই নিয়ে কোনো ভাবাবেগ হলো না, কারণ তার জন্যই তো নেহা তার জন্য নোট আর অ্যাঞ্জেল, যার কাছে এবারই সব চেনা। কিন্তু নেহাকে এভাবে না বলতেই নিজে নিজে একাই আদিলের রুমের চিনে পৌঁছে যেতে দেখে বাকিদের মাঝে ঠিকই ভাবাবেগ হলো অনেকটা। নেহা কিভাবে চিনল আদিলের ওই রুমটা, সেটাই ভাবাচ্ছে সবাইকে। নেহা আদিলের রুমে এসে যেন আরো ঘূর্ণিপাকের মাঝে পড়ার মতো অবস্থা হলো। রুমে প্রবেশ করতেই হৃৎপিণ্ড অজান্তেই কেঁপে উঠল আতঙ্কিত ভাবে। রুমের চারপাশে চোখ বোলাতেই কেমন ঝাপসা ঝাপসা স্মৃতি ভেসে উঠল। নেহার যেন কেমন দাঁড়িয়ে থাকাও কঠিন হয়ে যাচ্ছে, হাত পা কেঁপে অবশ হয়ে আসছে কেমন। নেহার নজর পড়ল বেডের মাথার কাছে দেয়ালে টাঙালো বিশাল ফটো ফ্রেমটার ওপর, যেখানে আদিল নূরের ছবি লাগানো। তীব্র যন্ত্রণা শুরু হলো সাথে সাথে নেহার। দু হাতে মাথা চেপে যন্ত্রণায় সে হালকা আর্তনাদ করে উঠল। তা দেখে আটকে উঠল আদিল। দ্রুত ছুটে গিয়ে নেহাকে ধরে আতঙ্কিত সুরে বলল, অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল কি হয়েছে তোমার, এমন করছো কেন? আদিল নেহাকে ধরে বিছানায় বসিয়ে দিল। অস্থির কণ্ঠে বলে উঠল, কি হয়েছে তোমার অ্যাঞ্জেল? কোথাও খারাপ লাগছে? আমাকে বলো অ্যাঞ্জেল। নেহা মাথা চেপে ধরে কিছুক্ষণ চোখ বুজে বসে রইল। খানিক পরে ধীরে ধীরে ব্যথাটা কিছুটা কমলো তার। আদিলের অস্থিরতা শান্ত করতে নিজেকে সামলে নিয়ে নেহা বলে উঠল, কিছু হয়নি আমার, আমি ঠিক আছি, চিন্তা করো না। আদিল তখন অস্থির হয়ে বলল, কোথায় ঠিক আছো? তুমি তো কেমন যেন করছিলে, কোথায় কষ্ট হচ্ছিল তোমার, বলো কি হয়েছে? নেহা তখন বলল, কিছু হয়নি বাবা, সত্যি বলছি, এই দেখো আমি একদম ঠিক আছি। নেহার কথায় আদিল ভ্রু কুঁচকে বলল, সত্যি বলছো তো? নেহা তখন মুচকি হেসে বলল, একদম সত্যি। আদিল তখন বলে উঠল, আচ্ছা ঠিক আছে, তাও তুমি শুয়ে আরাম করো এখন। আদিল নেহাকে টেনে বাড়িতে শুয়ে দিল। নেহা মানা করলেও তা মানল না আদিল। নেহাকে শুয়ে দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আদিল। বাচ্চাদের মতো ঘুম পাড়াতে দেখে হাসি পেল নেহার। তবে তার মনে ঠিকই অশান্তি চলছে, সাথে নানান প্রশ্নের বেড়াজালে তাকে ঘিরে ধরেছে। তার সাথে কি হচ্ছে এসব কিছুই বুঝে উঠতে পারছে না সে। এই বাড়িতে আসতেই তার এমন কেন লাগছে, কেন মনে হচ্ছে এই বাড়ির প্রতিটা দেয়ালে তার চিহ্ন মিশে আছে। আর এই ঘরে সবকিছুতে সে নিজেকে ফিল করছে। কেন হচ্ছে তার সাথে এমন, কিভাবে জানবে সে? আদিল হাত বুলিয়ে দেওয়ায় নেহা সত্যি সত্যি একসময় ঘুমিয়ে পড়ে। কিন্তু ঘুমের মাঝেই হঠাৎ সে কিছু এলোমেলো স্বপ্ন দেখতে পায়। তার সামনে নিজেকে অন্য রূপে দেখতে পাইছে, নিজেকে নূরের রূপে দেখতে পাইছে, যেখানে সে নূরের রূপে আদিলের সাথে খুনসুটি করছে। এমন কিছু দেখতে পেয়ে ঝট করে চোখ মেলে তাকায় নেহা।
আতঙ্কিত তার চাহনি, ভয়ার্ত মুখমণ্ডল ধর পড়িয়ে উঠে বসেছে। সম্পূর্ণ ঘামে ভিজে একাকার হয়ে গেছে। এ কেমন স্বপ্ন? নিজেকে নূরের স্থানে কেন দেখতে পেল সে? কেন মনে হচ্ছিল এটা আমি নিজেই ছিলাম? এসব কি হচ্ছে তার সাথে? কেমন নিজেকে পাগল পাগল লাগছে। নিজেকে একটু ধাতস্থ করে পাশে তাকিয়ে দেখলো আদিল নেই, রুমে কোথাও নেই। ভ্রু কুঁচকে আসলো নেহার। লোকটা তো সবসময় তার কাছেই থাকে, এক সেকেন্ডের জন্য তাকে একা ছাড়ে না। তাহলে গেল কোথায়? নেহার এবার একটু চিন্তা হতে লাগলো। সে আদিলে খোঁজ নিতে বিছানা থেকে নামতে নেবেই ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো আদিল। তার হাতে খাবারের ট্রে, দেখে বোঝা যাচ্ছে সে গোসল করে ফ্রেশ হয়ে বাসার জামা কাপড় পরেছে। আদিল যে ধীরে ধীরে কিছুটা নর্মাল হচ্ছে এখন মনে হচ্ছে কিছুটা। হঠাৎ বুকের মাঝে ধুক করে উঠল নেহার। আদিল ভালো হয়ে গেলে তো আর নেহাকে নূর মনে করবে না, আর চিনবে না তাকে। এই ভাবনাটা মস্তিষ্কে হানা দিতেই হৃৎপিণ্ড কেমন কেঁপে উঠল তার, যেন এমনটা সে একদমই সইতে পারবে না। কিন্তু এটা তো ঠিক না। তাকে যে কোনো মোহে পড়া যাবে না, কোনো কিছু আশা রাখা যাবে না। সে শুধু আদিলের ট্রিটমেন্টের জন্য সাহায্য করছে। এর বেশি কিছু আশা করা স্বার্থপর আর লোভীর মতো কাজ হবে। মস্তিষ্ক এসব যুক্তি পেশ করলেও তার মন এসব মানতে মোটেও রাজি হলো না। যেন সে কোনো কিছু বুঝতেই চায় না এই মুহূর্তেই। তার ভাবনার মাঝেই আদিল হাসি মুখে এগিয়ে এসে বলল, আরে উঠে পড়েছো অ্যাঞ্জেল, যাক ভালো হয়েছে। এই দেখো তোমার জন্য গরম গরম খাবার নিয়ে এসেছি, ফটাফট খেয়ে নাও। অনেক দুর্বল হয়ে গেছে তুমি, এবার থেকে বেশি বেশি খেয়ে একদম মোটা তাজা হয়ে যেতে হবে, বুঝেছো? বলতে বলতে খাবারের ট্রেটা নিয়ে নেহার সামনে এসে বসলো আদিল। আদিলের বাচ্চামো কথায় হেসে দিল নেহা। হেসে বলল, তাই? তাহলে তো আমি মুটকি হয়ে যাব, বিশ্রী লাগবে দেখতে। তোমার তো পছন্দ হবে না তখন আমাকে। আদিল ট্রেটা পাশে রেখে নেহার খুব কাছে এসে বসলো। তারপর এক হাত নেহার গালে রেখে 4 আঙুল কানের নিচে আর বৃদ্ধ আঙুল নেহার গালে আদরে পরশে বোলালো। নেহা তাকালো আদিলের চোখের দিকে, মায়াময় ওই অপলক নজরে নজর স্থাপন করলো সে। স্পন্দনে গতি ভাব হচ্ছে এলোমেলো হঠাৎই। আদিল একাগ্র চাহনি স্থগিত রেখে বলল, অ্যাঞ্জেল, তুমি যেভাবেই যেই রূপে আসো ওই রূপে আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী হবে। তুমি সব রূপে আমাকে নতুন রূপে প্রেমে ফেলবে। তুমি যে কোনো রূপেই আমার হৃদয়ে অনুভূতি জাগাবে। নেহার হৃদস্পন্দন যেন এবার গতিপথই যেন ভুলে গেল। নিঃশ্বাসটাও হলো বুঝি পথভ্রষ্ট পথিক। আদিল এমন আবেগময় কথাগুলো যেন নেহার ভেতরটাকে ঝংকারিত করে তুলল। আদিলকে এখন কোনো মানসিক রোগী বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো বিমোহিত করা মাদকীয় পুরুষ, যে তার মন্ত্রমুগ্ধের নৈপুণ্য দেখিয়ে নেহাকে বিবশ করা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আদিলের নজরও যেন আরো তীক্ষ্ণতর হচ্ছে, যে চাহনি নেহার ভিতর বাহির আর পার হয়ে ভিজছে, কাঁপিয়ে দিচ্ছে সর্বাঙ্গ। আদিলের নজরে কেমন নেশার পাড় ছেয়ে গেল। সে ধীরে ধীরে তার মুখটা এগিয়ে নিয়ে আসছে নেহার পানে। তা দেখে নেহার এবার গলা শুকিয়ে এলো, নিঃশ্বাসে হলো ভারী। আদিল নেহার একবারে কাছে আসতে নেহার চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। পরপরই কোমল স্পর্শ ছোঁয়া পেল কপালে। স্থির হয়ে গেল যেন নেহা। কম্পিত হাতে খামচে ধরল বিছানার চাদর। আদিলে অধর ওভাবেই এঁটে রইল নেহার কপালে। নেহার হৃদয়ে প্রবল বেগে আলোড়নের বিস্ফোরণ সৃষ্টি হলো যেন। কিন্তু সেই সাথে তার মস্তিষ্কে হানা দিল আবারও সেই অদৃশ্য স্মৃতির অত্যাচার। তার মনে হতে লাগলো এই মুহূর্ত, এই স্পর্শ, এই অনুভূতি তার পূর্ব পরিচিত, যেন এমন কিছু তার সাথে এর আগেও ঘটেছে। এরকমই অস্পষ্ট স্মৃতি তার চোখের পর্দায় ভাসছে যেন। আবারও মাথায় যন্ত্রণা শুরু হলো তার। মাথা চেপে ধরলো হাত দিয়ে, চোখ মুখ কুঁচকে ফেললো ব্যথায়। তা দেখে আদিল ভয় পেয়ে গিয়ে বলল, অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল কি হলো তোমার? বারবার কি হচ্ছে তোমার সাথে, বলো আমাকে। নেহা কিছুক্ষণ মাথা চেপে ধরে বসে থাকলো। তারপর ধীরে ধীরে কমে আসলে যন্ত্রণাটা। তারপর নিজেকে সামলে নিয়ে আদিলকে জানায় সে ঠিক আছে। তবে কিছুক্ষণ আগের মুহূর্তের কথা মনে পড়ে ভীষণ লজ্জায় পড়ে যাইছে। ঠিক সেই মুহূর্তেই নেহার ফোন বেজে উঠল। অপ্রস্তুত ভঙ্গিমায় আদিলের কাছ থেকে একটু পিছিয়ে গিয়ে সে ফোনটা খুঁজতে লাগলো। লজ্জায় আর আদিলের দিকে তাকাতেই পারছে না নেহা। তাই ফোন হাতে নিয়ে কথা বলা উচ্ছিলায় দ্রুত বিছান থেকে নেমে জানালার দিকে চলে গেল সে। নেহার মা ফোন দিয়েছে। আদিলের বাড়িতে আসার বিষয়ে তারা খুবই চিন্তিত। মেয়েকে অনেক বলেও যখন তারা মারাতে পারেনি তখন আর বাধা দেওয়া ছেড়ে দিয়েছে তারা। তবে মেয়ের জন্য তাদের জন্য চিন্তা ঠিকই রয়েছে। তাই মেয়ের খবর জানার জন্য ফোন দিয়েছে তারা।
নেহা মায়ের সাথে কথা বলে আশ্বস্ত করলো সে ঠিক আছে, চিন্তার কিছু নেই। কথা বলা শেষে নেহা আদিলের দিকে ফিরতেই আবারও কেমন যেন লজ্জায় ঘিরে ধরলো তাকে। কিন্তু আদিলকে দেখে মনে হচ্ছে তার মাঝে কোনো ভাবাবেগই নেই, আর হবেই বা কি করে। সে তো মনে করেছে সময়ের মতো তার অ্যাঞ্জেলকে আদর করেছে, কিন্তু নেহা তো লজ্জায় টিকতে পারছে না। তাই পরিস্থিতি থেকে বাঁচতে নেহা বলে উঠল, আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসছি। আদিল তখন বলল, আচ্ছা। নেহা ফ্রেশ হয়ে আসার পর আদিল নিজের হাতে নেহাকে খাইয়ে দিল, আর নেহাও আদিলকে খাইয়ে দিল। খাওয়া শেষে আদিল নেহার হাত ধরে ওকে বাইরে নিচে নিয়ে গেল। সেখানে সবাই আপাতত বসে আলাপচারিতা করছে। হিয়া সবার জন্য চা নাস্তা নিয়ে এলো। আদিল ততক্ষণে যেন খেয়াল করলো হিয়া প্রেগনেন্ট। সে বিহানের উদ্দেশ্যে বলল, আরে বিহান, তুই বাপ হতে চলেছিস, আমাকে আগে বলিসনি তো। বিহান বিড়বিড় করে তখন বলল, কতবার কইছি, তুই হালা সেইটা বুঝলে না। আবির মজা করে তখন বলল, আরে আদি, ও বলবে কি, বেচারা ছোট জান, পরিশ্রম করতে করতে চুষে খাওয়া আম হয়ে গেছে বেচারা। দিনরাত হাড় ভাঙা মেহনত করে বউটাকে পোয়াতি বানালো, তাতেই তো তার সব কিছু শেষ। এখন আর কোনো কিছু বলার শক্তি কোথায় তার। বিহান কপর রাগ দেখিয়ে আবিরের পিঠে দুম করে কিল মেরে দিল, আর আবির তো তখনও হাসতে লাগলো। হিয়া বেচারি লজ্জায় শেষ। আবিরটাও আর শুধরালো না। নেহা মুখ টিপে হাসলো। নেহা বুঝতে পারলো আবিরটা খুব দুষ্টু প্রকৃতির। আবির তখন হাসতে হাসতে বলে উঠল, আরে রাগছিস কেন ভাই? আমি তো এই জন্য বলেছিলাম যে যে যত মেহনত করে বউকে পোয়াতি বানায়, তার মেহনতের ফল ততই বেশি হয়। দেখা গেল তোর মেহনত জোরে একটার বদলে দুইটা বা তিনটা এলো। বিহান তখন দাঁতে দাঁত চিপে বলে উঠল, হালা কস কি, আমার বউটা যে ডরাই যায় বোকা। আবির তখন বলল, আরে ভয়ের কি আছে, যত বেশি হবে ততই তো ভালো। গুরু বলেছেন, যার বউ যতগুলো বাচ্চা দেয় তার জামাইয়ের ভালোবাসা তত খাঁটি। বিহান তখন বলল, আচ্ছা, তাকে এই গুরু শুনি। আবিরও তখন বলল, দ্য গ্রেট আবির হান। বলেই আবির আবারও হাসতে লাগলো, সাথে সবাই হাসলো। আড্ডা শেষ করে আদিল নেহার হাত ধরে আবারও রুমে নিয়ে আসে। দুজন বিছানায় হেলান দিয়ে পা টান করে বসে কথা বলছে। আদিল এক মুহূর্তের জন্য নেহার হাত ছাড়ে না, সব সময় জড়িয়ে ধরে রাখে হাতটা। এখনো নেহার হাত বুকের সাথে জড়িয়ে ধরে তার কাঁধে মাথা এলিয়ে দিয়ে বসে আছে। বসে থাকতে থাকতেই মেডিসিনের প্রভাবে আদিলে ঘুম পায়। আদিল তখন কান থেকে মাথাটা তুলে নেহার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। তারপর নেহার কোলে মাথা রেখে এক হাতে তার কোমরটা পেঁচিয়ে ধরে। আদিলের মুখ এসে লেগে থাকে নেহার পেটের সাথে, ফলে কেঁপে ওঠে নেহা। আদিলের নাক তার পেটে লেগে আছে। তার নির্গত উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়ায় বিদ্যুতের মতো শিহরণ জাগছে নেহার সর্বাঙ্গে। সে বরফের মতো শক্ত হয়ে জমে থাকে। নেহা চোখ বুজে নিজের বেসামাল অনুভূতি পলয়কে দমানোর চেষ্টা করে। কিছু সময় ওভাবে থাকার পর আদিলের ঢিলে হয়ে আসা হাতের বাঁধন অনুভূত হতেই চোখ মেলে তাকায় নেহা। বুঝতে পারে ঘুমিয়ে গেছে আদিল। এবার একটু নিজেকে শান্ত করে তাকায় আদিলের ঘুমন্ত মাসুম মুখটার দিকে। কত মায়া যে সেই মুখটায়। নেহার হাত যেন আপনা আপনি চলে যায় আদিলের চুলের মাঝে। নেহা পরম যত্নে চুলে বিলি কেটে দেয়, যেন চুলগুলোর সাথে আঙুল দিয়ে খেলতেছে। কি আছে এই লোকটার মাঝে, কিভাবে এই কদিনেই তাকে এতটা আকৃষ্ট করে ফেলল। এখন যে তাকে ছেড়ে থাকা খুব কঠিন, অসম্ভব হয়ে যাবে তার জন্য। কিভাবে থাকবে সে এই লোকটাকে ছাড়া? কিন্তু সুস্থ হয়ে গেলে তো আদিল আর ওর মুখ দেখতে চাইবে না। মনটা হঠাৎ বিষণ্ণতায় ছেয়ে গেল নেহার। চোখ বেয়ে গড়িয়ে পড়ল তার প্রভাব। নেহার মুখ নামিয়ে আদিলের মাথায় চুমু খেলো। তারপর তার মাথায় নিচ থেকে সাবধানে পাটা সরিয়ে বালিশে রেখে দিল মাথাটা। আদিলকে শুইয়ে দিয়েছে একটু বেলকনিতে এসে দাঁড়ালো। মনটা কেমন অকারণে বেদনাময় হচ্ছে তার। আদিলকে ছেড়ে মাথায় ভাবনাটাই যেন তাকে এই বেদনা দিচ্ছে। হঠাৎ দরজায় নক পড়ার শব্দ হলো। নেহা ফিরে এসে দরজাটা খুলে দেখলো আবির দাঁড়িয়ে আছে। আবির তখন বলল, আদি ঘুমিয়েছে? নেহা প্রতি উত্তরে বলল, জি। আবির তখন বলল, আপনি একটু বাইরে আসুন, কিছু কথা ছিল আপনার সাথে। নেহা মাথা দুলিয়ে বাইরে এলো। আবির তাকে নিয়ে আদিলের স্টাডি রুমে এলো। সেখানে বিহান আগে থেকেই বসেছিল। আবির নেহাকে বসতে বলল। নেহা বসার পর আবির বলে উঠল, দেখুন মিস নেহা, আদিলের মাঝে কিছু ভালো পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা। অল থ্যাঙ্ক টু ইউ। তাই আমাদের এই পর্যায়ে আরও সাবধান হতে হবে, যাতে আদি কোনো রকম সন্দেহ না জাগে আপনাকে নিয়ে। তাই আজ আমরা আপনাকে আদি আর নূরের ভিডিও ক্লিপ দেখাবো, যেগুলো নানান সময় ক্যামেরায় ভিডিও করা হয়েছে।
সেই সব ভিডিও আপনাকে দেখাবো। এগুলো দেখলে আপনার ধারণা হবে নূর একজাক্টলি কেমন ছিল। নেহাও মাথা দুলিয়ে তখন বলল, আচ্ছা ঠিক আছে, দেখান ভিডিও। আবিরও সামনে একটা ল্যাপটপে পেন ড্রাইভ লাগিয়ে ভিডিও প্লে করলো। ভিডিওতে নূরের বিভিন্ন সময়কার ভিডিও, সাথে আদিল সহ বাকিরাও কিছুটাতে আছে। কিন্তু ভিডিও শুরু হতেই নেহার মাঝে কেমন ঝড় শুরু হলো, যেন কেউ বিশাল হাতুড়ি দিয়ে তার মাথায় সজোরে বাড়ি মারছে। নূরের ভিডিওগুলো দেখতে দেখতে নেহার চোখের সামনে যেন সব কিছু মুহূর্ত জীবন্ত ফুটে উঠতে লাগলো। যেন ধোঁয়াশা অস্পষ্ট স্মৃতিগুলো একেবারে স্পষ্ট ভেসে উঠছে তার চোখের সামনে। মাথায় তীব্র যন্ত্রণায় চোখ মুখ নীল হয়ে এলো, যেন তার কপালের রগ ফেপে উঠছে ব্যথা। নেহা দুই হাতে মাথা চেপে ধরে উচ্চ স্বরে আর্তনাদ করে উঠল। শেষ পর্যন্ত নিজেকে আর টিকিয়ে রাখতে পারল না সে। জ্ঞান হারিয়ে লুটি পড়ল নিচে। বেশ কিছুক্ষণ পর ভারী নেত্র পল্লব দুখানা মেলে তাকানোর চেষ্টা করলো নেহা। চোখের সামনে অন্ধকার ঘুচিয়ে ধীরে ধীরে ঝাপসা আলো ফুটে উঠল। কয়েকবার পলক ঝাপটানোর পর ঝাপসা কেটে গিয়ে স্পষ্ট আলো দেখা গেল। ঝাপসা ভাব কেটে যেতেই চোখের সামনে ভেসে উঠল আদিলের চিন্তা ভারাক্রান্ত মুখখানা, যার চোখে মুখে কেবলই ভীতিকর আতঙ্কের ছাপ। আদিলের মুখখানা চোখের সামনে স্পষ্টত হতে নেহার চোখ মুখের ভাব কেমন অন্যরকম হয়ে গেল, যেন হারিয়ে যাওয়া কোনো অমূল্য রতন আজ ফিরে এসেছে তার সামনে। আবেগে আপ্লুত চোখে তার চোখের জলে ভিজে উঠল। শঙ্কিত আদিল নেহার চোখ মেলে তাকানো দেখে সামান্য স্বস্তির হাসি নিয়ে নেহার মাথা মুখে হাত বুলিয়ে ভারাক্রান্ত অস্থির কণ্ঠে বলল আদিল, অ্যাঞ্জেল, তাকিয়েছো তুমি? বারবার কি হচ্ছে তোমার সাথে? আমার তো জান বেরিয়ে যাচ্ছে। কথা বলো না অ্যাঞ্জেল, এখন তোমার কেমন লাগছে? নেহা যেন আদিলের কথা কিছুই কানে নিল না। সে কেমন অদ্ভুত ও সুসজল দৃষ্টিতে তাকিয়ে আছে আদিলের দিকে। দেখতে দেখতেই নেহা ঝট করে উঠে বসলো সে। অস্থির নজরে তাকিয়ে দুহাতে আদিলের মাথা মুখে পাগলের মতো হাত বুলিয়ে কান্না জড়িত গলায় বলতে লাগলো নেহা, হিরো, হিরো, আমার হিরো। কথাগুলো বলতে বলতে নেহা আদিলের সারা মুখে চুমু খেতে লাগলো পাগলের মতো করে। তারপর আদিলকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আদিলের কাঁধেও চুমু খেলো ক্রমশ কয়েকটা। তারপর কপাল ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বলল নেহা, আমার হিরো, আমি তোমাকে কিভাবে চিনতে পারলাম না। তুমি সত্যি আমার হিরো, শুধু আমার। হঠাৎ নেহার এমন আচরণের কারণ বুঝে উঠতে পারল না আদিল। সে দু হাতে নেহার মুখটা ধরে বলল, হ্যাঁ, আমি তো তোমারই হিরো, কিন্তু তুমি কাঁদছো কেন অ্যাঞ্জেল? শরীর খারাপ লাগছে তোমার? নেহা তার গালে রাখা আদিলের হাত দুটোর উপর নিজে দুই হাত রেখে আদিলের হাতে তালু ঠোঁটের উপর এনে চুমু খেলো। অশ্রুসিদ্ধ আবেগ ভরা নয়ন আর মুখে হাসির রেখা টেনে কন্দ্ররত কণ্ঠে বলল নেহা, আর কোনো খারাপ লাগা নেই আমার কাছে, আর কোনো কষ্ট নেই। আমি যে আমার হিরোকে পেয়ে গেছি, আমার পৃথিবী পেয়ে গেছি, আমার সব মনে পড়ে গেছে হিরো, সব। নূর আবারও আদিলকে জড়িয়ে ধরে বলল, আর কখনো আমার কাছ থেকে আলাদা হইও না হিরো, কখনো না। আদিল নূরের মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা, হব না আলাদা, কখনো না। তুমি কেঁদো না তো, তুমি কাঁদলে ভালো লাগে না আমার। কিছুক্ষণ পর আবির আর বিহান ডক্টর নিয়ে আদিলের রুমে এলো। নেহার জ্ঞান হারানো দেখে তার ডক্টর ডেকেছিল। ওদের আসা দেখে নেহা আদিলের আলিঙ্গল থেকে নিজেকে ছাড়িয়ে সরে বসলো। আবির বিহান এগিয়ে এসে বসলো। আবির বলে উঠল, জ্ঞান ফিরেছে মিস ভাবি, আপনি ঠিক আছেন এখন? ডক্টর এসেছে আপনাকে চেক আপ করবে। নেহা তখন আবিরের উদ্দেশ্যে বলল, আমার আর কোনো চেক আপের প্রয়োজন নেই দেবরজি, আমি একদম ঠিক আছি, সব মনে পড়ে গেছে আমার। আবির তখন ভ্রুকুচকে বলল, মানে? নেহা কিছু বলতে নিয়েও থেমে গেল। আদিলের সামনে আপাতত কিছু বলা ঠিক হবে না মনে করলো, তাই কিছু একটা ভেবে নেহা আবিরদের দিকে চোখে ইশারায় বোঝালো আদিলের সামনে বলা যাবে না। তা বুঝতে পেরে আবির আপাতত ডক্টরকে নিয়ে বাইরে চলে গেল। অনেকক্ষণ পর যখন আদিল আবারও ঘুমিয়ে পড়ল, তখন নেহা তাকে ডেকে বাইরে এলো। নিচে এসে দেখলো সবাই বসে আছে। ডক্টর ততক্ষণেই চলে গেছে। নেহা নিচে আসতেই আবির তখন বলে উঠল, এখন ঠিক আছে না আপনি? রাত তো অনেক হলো, আদি নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে, চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। নেহা জবাবে হালকা হেসে বলল, কোথায় যাব আমি দেবরজি? নিজের বাড়ি নিজের সংসার রেখে আর কোথায় যাব? নেহার এমন অদ্ভুত কথায় কেমন থতমত খেয়ে গেল আবির। আবির কপাল কুঁচকে বলল, মানে কি বলতে চাচ্ছেন আপনি? আর এখন তো আদি নেই, তাও আপনি আমাকে দেবরজি বলছেন কেন? নেহা তখন বলল, কারণ আপনি আমার দেবরজি, কারণ আমি আপনাদের নূর ভাবি,
এই পাগলি নুরি আমি। সবাই যেন বিস্মিত হয়ে গেল নেহার এমন বিস্ফোরিত কথায়। বিহান বিস্মিত কণ্ঠে বলল, কি কইয়াছেন এগুলো? আপনি কেমনে আমাকে ভাবি হইবার পারেন? সে তো 2 বছর আগে আমাকে ছাইরা গেছে গা। আবির তখন বলল, হ্যাঁ, এসব কি ধরনের মজা মিস নেহা? আপনি কিভাবে নূর ভাবি হতে পারেন? নেহা তখন বলল, আমি সত্যিই বলছি, বিশ্বাস করুন আমি নূর। আর আমার পূর্বের সবকিছু মনে পড়ে গেছে, যা আমি এই 2 বছরে ভুলে গিয়েছিলাম। আজ আমার মনে পড়ে গেছে আমি নূর, হিরো অ্যাঞ্জেল নূর। আমি সেই পাগলি নূর। আবির তখন ভ্রু কুঁচকে বলল, এটা কিভাবে হতে পারে? আপনার চেহারা, কণ্ঠ, পরিচয় সবটাই তো ভিন্ন। তাহলে এটা কি করে হতে পারে? নেহা তখন বলল, এটা তো আমিও পুরোপুরি জানি না। আমার সাথে কিভাবে কি হয়েছে তার সবটা বলতে পারছি না। তবে গত 2 বছর যাবৎ আমি নিজেকে নেহাই ভেবেছিলাম, আর সেভাবেই জীবনযাপন করছিলাম। কিন্তু আদিলকে দেখার পর থেকেই ধীরে ধীরে আমার সব মনে পড়তে থাকে। আর আজও এই বাড়িতে আসার পর আরো বেশি করে মনে পড়তে থাকে। শেষে আপনাদের দেখানো ওই ভিডিও দেখে আমার সব মনে পড়ে গেল যে আমি হিরো অ্যাঞ্জেল নূর। সবাই যেন মাথা ঘুরে ওঠে নেহার কথায়। ওরা যেন কিছু বুঝে উঠতে পারছে না। আবির বলে উঠল, কিন্তু আমরা কেন আপনার কথা বিশ্বাস করব? এটা তো বিশ্বাসযোগ্য কোনো কথাই না। আপনি হিরিমার মতো মিথ্যে মন গড়া গল্প বলছেন না, তার কি গ্যারান্টি আছে? নেহা তখন আহত দৃষ্টিতে তাকিয়ে বলল, মিথ্যে কেন বলবো আমি? এতে কি লাভ আমার? বিহান তখন বলে উঠল, লাভ তো অবশ্যই আছে। আপনি এই বাড়িতে আইছা আদি অবস্থা দেখা লোভে পড়ে গেছেন। ভাবছেন নাটকের বউ থেকে আর সত্যিকারের বউ হইয়া গেলে সবকিছুই মালকিন হইয়া যাবেন। তাই আদি সবচেয়ে দুর্বল জায়গাটা কাজে লাগাইছেন। নেহা যেন বাসিত নজরে তাকালো। আজ তাকে নিজের পরিচয় দিতেই এত অপবাদের মুখোমুখি হতে হচ্ছে। তবুও নিজেকে সামনে নিয়ে নেহা বলে উঠল, ঠিক আছে, আপনারা বলুন কি করতে হবে আমার সতীতা প্রমাণ করতে। আমি সব করতে পারবো। আচ্ছা, আমি আগে কিছু কথা বলছি, তাহলে তো মানবেন আপনারা। নেহা এরপর তার কিছু পুরনো কথা বলল, যা শুধু নুরুই বলতে পারে, কিন্তু তাদের খুব একটা ফলপ্রসূ হলো না। আমি তখন বলে উঠল, এসব কোনো ব্যাপার না মিস নেহা। এমনি তো নুন ভাবি অনেক ভিডিও কথা সম্পর্কে জানানো হয়েছে আপনাকে। এসব থেকেই আপনি জানকারি করে নিয়েছেন। তখন নেহা অসহায় কণ্ঠে বলল, তাহলে আপনারাই বলুন, আমি আর কি করলে আপনাদের বিশ্বাস করাতে পারবো যে আমি নূর? আপনারা যা বলবেন তাই করতে রাজি আমি। তবুও প্লিজ আমাকে বিশ্বাস করুন। আবির আর বিহান দুজন মুখ চাচাই করলো। বিহান ভুঁচিয়ে ইশারায় জিজ্ঞেস করলো কি করা যায়। আবির তখন বলল, ঠিক আছে, আপনাকে একটা সুযোগ দিচ্ছি। একটা উপায় আছে প্রমাণ করার। আপনার ডিএনএ টেস্ট করতে হবে। আপনার মা বাবা কারোর সাথে ডিএনএ ম্যাচ হলে তাহলেই প্রমাণ হবে আপনার কথা সত্যি। এরপর বাকিটা না হয় পরে জানা যাবে। নেহাও তখন বলে উঠল, আচ্ছা ঠিক আছে, আমি রাজি। আবির বিহানকে তখন বলল, গ্রামে ফোন করে নূরের বাবা মাকে আসার কথা বলল। বিহান মাথা ঠেকিয়ে তাই করলো। নেহা আবেগে আপ্লুত কণ্ঠে তখন বলল, মা বাবা আসবে? কতদিন পর দেখবো তাদের? তাদের মেয়ে বেঁচে থাকা সত্ত্বেও তারা নিশ্চয়ই মৃত ভেবে অনেক কষ্ট পেয়েছে। আবির তখন বলে উঠল, ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। কাল তারা আসার পর ডিএনএ টেস্ট করানো হলেই সব কথা সত্য জানা যাবে। তাহলে এখন সবাই ঘুমিয়ে পড়ো। নেহাও মাথা ঝাঁকিয়ে আদিলের রুমের দিকে গেল। তার চার পানে তাকিয়ে বিহান আবিরকে বলে উঠল, তোর কি মনে হয় ওনার কথা কি সত্যি হইব? আবির তখন প্রতি উত্তরে বলল, জানি না, তবে সত্যি হলে এর চেয়ে বেশি খুশি আর কিছুই হবে না। সবচেয়ে বেশি আদির জন্য। নূর ফিরে আসলে আদি নিশ্চয়ই আবারও আগের মতো স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসবে। সবকিছু আবারও সুন্দর হয়ে যাবে আগের মতো করে। হিয়া বিহানের কাছে এগিয়ে এসে বলল, আমার কিন্তু মনে হচ্ছে উনি সত্যিই বলছেন। ওনার চোখে সেই ভালোবাসা আমি দেখতে পেয়েছি। আমার মনে হয় না সে মিথ্যে কথা বলছে। বিহান দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যা হয় সে তো দেখাই যাইব কাল। এখন চলো রুমে গিয়া আরাম করো। এই অবস্থায় বেশি রাত জাগা ঠিক না। নেহা রুমের দরজার কাছে আসতেই হঠাৎ ভেতর থেকে আদিলের অস্থির কণ্ঠে ডাক শুনতে পেল। ভয়ার্ত কণ্ঠে অ্যাঞ্জেলের নাম ধরে ডাকছে আদিল। ঘাবড়ে গেল নেহা। দৌড়ে গেল ভেতরে। গিয়ে দেখলো আদিল জেগে গেছে। আশেপাশে তাকিয়ে ভীতিগ্রস্ত ভঙ্গিতে অ্যাঞ্জেলকে ডাকতেছে। নেহা দ্রুত ছুটে গিয়ে সেখানে গেল। আদিল নেহাকে দেখে দ্রুত তাকে ধরে অস্থির কণ্ঠে বলল, আদিল, অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল তুমি কোথায় চলে গিয়েছিলে? তোমাকে না পেয়ে কত ভয় পেয়ে গিয়েছিলাম জানো? তোমাকে না বলেছিলাম আমার কাছ থেকে একদম কোথাও যাবে না? নেহা দুই হাতে আদিলের মুখখানা ধরে মায়াময় হেসে বলল, কোথায় যাব হিরো? তোমার অ্যাঞ্জেলের দুনিয়া তোমাতেই শুরু আর তোমাতেই শেষ। তুমি নামেই তার অন্ত। তোমাকে ছেড়ে কোথাও যাব না আমি। তুমি শান্ত হও।
আদিল একটু শান্ত হলো। নেহা আদিলের কপালে পরম আদরে অধর লিপটিয়ে চুমু খেয়ে বলল, এসো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। নেহা বিছানায় উঠে পা টান টান করে বসে আদিলকে কাছে টেনে নিজের কোলে মাথা রেখে শোয়ালো। আদিল তো পুলকিত মনে নেহার কোলে মাথা রেখে নেহার কোমর জড়িয়ে শুয়ে পড়ল। নেহা তার হাতে আঙুলে মায়াময় স্পর্শ বুলিয়ে দিতে লাগলো আদিলের চুলের গহীনে। নজরে যেন মায়ার এক সমুদ্র বয়ে ঝর্ণাঝরা হয়ে ঝরে পড়ছে, যেন কতকাল পর দেখছে এই প্রাণপ্রিয় মানুষটাকে। পৃথিবীর সকল অনুভূতি জড়ো করে লুটিয়ে দিতে চায় শুধু এই মানবটাতেই। মনের পর্দায় ভেসে উঠছে আদিলের সাথে তার সুখময় সেসব স্মৃতি, যখন এই লোকটাই তাকে পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসায় আগলে রেখেছিল। সেসব ভাবতে ভাবতে চোখের আবেশে শ্রাবণ ধারা জমেছে নেহার। আদিল হঠাৎ বলে উঠল, অ্যাঞ্জেল, ঘুম ধরছে না, একটু গান গেয়ে ঘুম পাড়াও না। নেহাও মুচকি হেসে বলল, আচ্ছা। নেহা আদিলের চুলে পরম যত্নে হাত বুলিয়ে দিতে দিতে মনে সকল মায়া মাখিয়ে গেয়ে উঠল। গান গাইতে গাইতে নেহা মাথায় হালকা কাত করে আদিলের মুখের দিকে অপলক মায়াময় দৃষ্টিতে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর গান গাচ্ছে নেহা। একসময় আদিল আবারও ঘুমিয়ে গেল। নেহা নিজের মাথা ঝুঁকিয়ে আদিলের মাথায় পরপর কয়েকটা চুমুক এলো। আদিলের মাথার উপর মাথা নিজের মাথা কাত করে রাখলো নেহা। হাত বোলালো আদিলের পিঠে। বিড়বিড় করে বলল নেহা, তুমি তোমার অ্যাঞ্জেলের জন্য দুনিয়ার সব সুখ এনে দিয়েছিলে, সব খুশি লুটিয়ে দিয়েছিলে তার পায়ের তলায়। এবার আমার পালা হিরো। এখন আমিও সর্বস্ব শুধু তোমার জন্যই অর্পিত। আমার জীবন এখন কেবল শুধু তোমার নামেই হিরো, শুধু তোমার নামে বিসর্জিত। সকালবেলা যথারীতি নূরের বাবা মা এসে হাজির হয় আদিলদের বাসায়। বিহানের জরুরি তলবে এসেছে তারা। নেহা তাদের দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে তার মাকে। জড়িয়ে ধরে মা বলে ডাকে আর কাঁদতে থাকে নেহা। নূরের মা হকচকিয়ে যায় অপরিচিত মেয়ের এমন কাণ্ডে। তবে মেয়েটিকে তার কেমন আপন মনে হয়। মায়ের অজানা মন যেন কিছু উপলব্ধি করতে পারে। আমি তখন তাদের জানাই সবটা, যে নেহা নিজেকে নূর দাবি করছে, তাই পরীক্ষা করতে হবে। নেহা তার বাবা মাকে বলে, হ্যাঁ মা, আমি তোমাদের নূর, তোমাদের সেই পাগলি। নেহার কথায় নূরের বাবা মা অনেক অবাক হলো। নূরের মায়ের মনে একটু আনচান করলেও আপাতত তারা তেমন কিছুই বলল না। অতঃপর নেহা ডিএনএ টেস্ট করানো হলো। সন্ধ্যার দিকে টেস্টের রেজাল্ট আসলো এবং রেজাল্টে দেখে সবাই খুশিতে আপ্লুত হয়ে গেল, কারণ সবাই বুঝতে পারলো নেহাই আসলে নূর। সবাই যেন খুশিতে, হঠাৎ পাওয়া খুশিতে ভাষা হারিয়ে ফেলল। নেহার মা তার মেয়েকে ফিরে পেয়ে খুশিতে কেঁদেই ফেলল। মেয়েকে জড়িয়ে ধরে আদর করলো প্রাণ ভরে। আবির বিহান নিজেদের ব্যবহারের জন্য অপরাধী গলায় বলল, আমাদের মাফ করে দিন ভাবি, আমরা আপনাকে না জানি কী সব বাজে কথা বলে দিয়েছি। নেহাও হাসি মুখে তখন বলল, না না ভাইয়া, মাফ চাইতে হবে না আপনাদের। আপনারা তাই করেছেন যা একজন সচেতন বন্ধুর করা উচিত, এবং আমি তো আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা আমার হিরো এত খেয়াল রেখেছেন। আপনারা না হলে তো আমি আমার হিরোর কাছে কখনো ফিরতেই পারতাম না। আপনারা সত্যি একজন সত্যিকারের বন্ধু। আবির তখন বলল, আদি আজ আবার প্রমাণ করে দিল যে ওর মতো কেউ কাউকে ভালোবাসতে পারবে না। যেখানে আমাদের বলার পরেও আমরা বিশ্বাস করতে নারাজ, সেখানে আদিল অসুস্থ অবস্থাতেও তার ভালোবাসাকে ঠিকই চিনে ফেলল, তাও অন্য রূপে। বিহান এই পর্যায়ে সন্দিহান হয়ে বলল, কিন্তু আবির এইসব হইল কেমনে? মানে ভাবি এমনে কেমনে হইয়া গেল? আবির তখন তীক্ষ্ণ কণ্ঠে বলল, এর জবাব তো একজনারই দিতে পারবে, এবং তাদের জবাবদিহি তো করতেই হবে এবার। দরজা খুলে দিতেই আবির আর বিহানকে সম্মুখে দাঁড়ানো দেখতে পেল জাকিয়া। তাদের এই মুহূর্তে এখানে দেখে অনেকটাই অবাক হলেন তিনি। তার মনে চিন্তার টান পড়ল, তার মেয়েটার আবার কিছু হলো না তো? উদ্বেগ প্রকাশ করে জাকিয়া বলে উঠল, তোমরা এখানে? নেহার কিছু হয়েছে আবার? আমার মেয়েটা ঠিক আছে তো? ওই পাগলটা কি কিছু করেছে? প্রতি উত্তরে আবির তীক্ষ্ণ কণ্ঠে বলল, সে ঠিক আছে। আমরা আপনাদের সাথে কথা বলতে এসেছি, অনেক ইম্পর্টেন্ট বিষয়ে। জাকিয়া ভ্রু কুঁচকে এলো। কি কথা বলবে তার ভাবনা ঘুরতে লাগলো। জাকিয়া ওদের ভিতরে আসার আমন্ত্রণ দিলে আবির আর বিহান ভিতরে এসে সোফায় এসে বসল। ওরা নেহার বাবাকেও ডাকতে বলল। নেহার বাবা আসলে জাকিয়া আর নেহার বাবা দুজনে ওদের মুখোমুখি হয়ে বসল। নেহার বাবা জিজ্ঞেস করে উঠল, বলো, কি বলতে চাও তোমরা? আবির তখন বলে উঠল, নেহাকে আপনারা কোথায় কিভাবে পেয়েছেন? আবিরে এমন প্রশ্নে যেন নেহার বাবা মার মাঝে বিস্ফোরণ ঘটল।
আতঙ্কিত হলো যেন মুখোয়াব তাদের। নেহার বাবা তখন বলল, এটা কি ধরনের কথা? আমার মেয়েকে আবার কোথায় পাবো আমরা? আবির তখন গম্ভীর কণ্ঠে বলল, দেখুন, এসব ড্রামা করে কোনো লাভ নেই। আমরা জেনে গেছি নেহা আপনাদের মেয়ে না, বরং সে আমাদের নূর ভাবি, আমাদের আদিলের বউ। 2 বছর পূর্বে অ্যাক্সিডেন্টে আমরা ভেবেছিলাম সে হয়তো মারা গেছে, তবে সে বেঁচে আছে এবং আপনাদের কাছেই ছিল। এখন আপনারা সম্পূর্ণটা খুলে বলুন, কিভাবে কি হয়েছে আর নেহা কিভাবে হলো সে? নেহার বাবা মার চেহারার রং উড়ে গেল যেন। আতঙ্কিত মুখ তাদের ঘামে ভেজা কপালে একজন আরেকজনের মুখ চাচাই করতে লাগলো। তবুও নিজেকে ঠিক দেখানোর প্রচেষ্টা চালিয়ে নেহার বাবা ভারী মেজাজি কণ্ঠে বলল, কী সব আবল তাবল বলছো তোমরা? মাথা খারাপ হয়ে গেছে তোমাদের? নেহা আমাদের মেয়ে, সে কেন নূর হতে যাবে? মেয়েটা ভালো মানুষই দেখিয়ে তোমাদের পাগল বন্ধু সেবা করছে, আর তোমরা কিনা তার সুযোগ নিয়ে এসব উল্টাপাল্টা কথা বলছো। আর একটাও বাজে কথা শুনতে চাই না আমি। তোমরা এখন আসতে পারো। বিহান এ পর্যায়ে এক হাত উঁচিয়ে থামানো ভঙ্গিমায় দেখিয়ে দাপুটি ভঙ্গিমায় বলল, থামেন চাচা, এত চিল্লাইন না। বুড়াকালে এত চিল্লালে দম বাইরে যাইব গা। আমরা এখানে আপনাদের বাড়ির দাওয়াত খাইবা আসি নাইকা। আমি আইছি নিজের মর্জিতে, আর জামু নিজের মর্জিতে। অহন পেশাল কম পায়রা আসল কথায় আসেন। পটাপট সর্টিটা ঝাইরা ফেলান, নইলে আমাকে কাছে আরও অনেক উপায় আছে সত্যি বাইর করার। নেহার বাবা তখন আতঙ্কিত ভঙ্গিমায় বলল, কিসে সত্যি? হ্যাঁ, নেহা আমাদের মেয়ে, এটাই সত্যি, আর কোনো সত্যি নেই। আমি এ পর্যায়ে হাতে ফাইলটা ঠাস করে সামনের টি টেবিলের ওপর এক প্রকার আছাড় দিয়ে রেখে বলল, তাহলে এটাই একটু চোখ বুলিয়ে নেন, আপনার হয়তো মনে পড়তে সাহায্য করবে। নেহার বাবা তখন থতমত ভঙ্গিমায় ফাইলটা উঠিয়ে দেখল, যেটা ডিএনএ টেস্টের রিপোর্ট। তা দেখে ভয়ে তার আতঙ্কে উঠল তারা। আবির তখন বলল, দেখুন, ভদ্রতা বজায় রাখার চেষ্টা করছি, তাই আপনিও সেটাই রাখতে দিন আমাদের। যেহেতু নূর ভাবিকে আপনারাই এতদিন রেখেছিলেন, তাই রুড হতে চাই না। আমরা সত্যিই জেনে গেছি, শুধু তাই না, নূর ভাবি মানে নেহা স্মৃতিও ফিরে এসেছে, এবং সেই আমাদের জানিয়েছে সে যে আমাদের নূর ভাবি। সো কোনো তালবাহানা না করে ভালোই ভালো সত্যিটা বলে দিন। আমাদের বাধ্য করবেন না অন্য পন্থা অবলম্বন করার জন্য, যেটা আপনাদের জন্য মঙ্গলজনক হবে না। নেহার বাবা মা যেন এবার আর মিথ্যে রাগ বজায় রাখতে পারল না। বুঝতে পারল তারা হেরে গেছে, এখন আর কোনো কিছু লুকিয়ে লাভ নেই। জাকিয়া তো মুখে আঁচল চেপে গুমড়ে কেঁদে উঠল, হয়তো মেয়েকে হারিয়ে ফেলার ভয় তাড়া করলো তাকে। নেহার বাবার মুখ মলিন হয়ে গেল। আমি তখন বলল, এবার শুরু থেকে বলুন তো, কিভাবে কি হলো? আমাদের নূর ভাবি নেহা কিভাবে হলো? নেহার বাবা দীর্ঘশ্বাস ছেড়ে বলা শুরু করলো, নেহা আমাদের মেয়ে, তবে সে তোমাদের নূর ভাবি না। আমাদের আপন মেয়ে ছিল নেহা, নূরের বয়সেই ছিল সে। আমাদের অতি আদরে মেয়ে ছিল। নার্স হওয়ার স্বপ্ন ছিল তার, রোগী সেবা করার ইচ্ছে ছিল। নার্সিং ডিপ্লোমা কমপ্লিট করেছিল মাত্র, তখনই এক তুফানে সব কেড়ে নিয়ে যায় আমাদের। হসপিটালে নার্সের চাকুরির জন্য ইন্টারভিউ দিতে যাওয়ার পথে একটা রোড অ্যাক্সিডেন্টে আমাদের ছেড়ে চলে যায়। আর তার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু কেউ মেনে নিতে পারছিলাম না আমরা, বিশেষ করে ওর মা। জাকিয়া একেবারে শয্যাশায়ী হয়ে গিয়েছিল মেয়েকে হারিয়ে। সে কোনো মতে মেয়ে হারানোর শোক সইতে পারছিল না, এতটাই অসুস্থ হয়ে যায় যে তাকে বাঁচানো তখন মুশকিল হয়েছিল। এরই মাঝে একদিন আমি একটা কাজে নদীর কাছাকাছি যাই, তখন দূর থেকে কিছু ভাসতে দেখি। মানুষের মতো মনে হচ্ছিল, তাই ভালো করে খেয়াল করতেই বুঝতে পারি কোনো কাঠের বড় টুকরোর উপর একটি মেয়ের দেহ ভাসছে। আমি তখন আশেপাশে মানুষের সাহায্যে পানি থেকে তাকে উপরে তুলে আনি। দেখতে পাই একটি মেয়ের বিধ্বস্ত দেহ, শরীরের অধিকাংশ অংশই পুড়ে গিয়েছিল, মুখের কোনো কৃতি বোঝা যাচ্ছিল না। পালস চেক করে দেখলাম মেয়েটি তখনও বেঁচে আছে, তাই দ্রুত হসপিটালে নিয়ে যাই। ডাক্তার দেখে বলে অপারেশন করতে হবে, আর মেয়েটার চেহারার প্লাস্টিক সার্জারিও করতে হবে। আমি তখন বলি আমার মৃত মেয়ের চেহারাটা দিতে। সেই অনুযায়ী নূরের সার্জারি করা হয় এবং নূর তখন নেহার রূপ নেয়। এছাড়া ডক্টর জানায় মেয়েটার বাকযন্ত্রে নাকি একটু পরিবর্তন হবে, তাই কণ্ঠটা পাল্টে যাবে তার। মেয়েটার জ্ঞান ফিরলে সে কাউকেই চিনতে পারে না। ডক্টর জানায় মেয়েটা তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। আমার মনে তখন স্বার্থপর লোভ জাগে, মনে নতুন আশা জাগে। ভাবি উপরওয়ালা বুঝি এক মেয়ে নিয়ে আরেক মেয়েকে দান করেছে, আমিও খুশি মনে আপন করে নেই তাকে। তারপর মেয়েটাকে আমি পুরোপুরি নেহা বানানোর কাজে লেগে পড়ি।
যাতে মেয়েটা নিজেই নিজেকে নেহা ভাবা শুরু করে। তখন পাবেলের সাথে কথা বলি আমি। পাবেল আর নেহা ছোটবেলার বন্ধু ছিল, দুজন দুজনকে ভালোবাসতো। দুই পরিবারে বিয়ের কথাও পাকা ছিল। পাবেল নেহার অভাবে চলে যাওয়ায় কেমন পাগলের মতো হয়ে গিয়েছিল, কিন্তু নূরকে নেহার রূপে দেখে তার মাঝে কেমন শান্ত ভাব দেখা যায়, যেন সেও নতুন আশা খুঁজে পায়। তারপর পাবেল মেয়েটাকে ওর পরিচিত এক সাইকোলজিস্ট বন্ধুর কাছে নিয়ে যায়, যে হিপনোটাইজ জানে। সে হিপনোটাইজ করে শুধু মানুষের অতীতের কথাই জানে না, বরং হিপনোটাইজ করে মানুষের মধ্যে নতুন স্মৃতি যোগ করতে পারে। মেয়েটার সাথেও তাই করে। তাকে হিপনোটাইজ করে তার মস্তিষ্কে এটা বসিয়ে দেয় যে সে নেহা, আমরা তার মা বাবা। নেহার সাথে হওয়া স্মৃতিগুলো কিছু কিছু অংশ মেয়েটার মস্তিষ্কে গেঁথে দেওয়া হয়, যাতে সে মনে করে এসব তারই স্মৃতি। এবং তাই হয়। তারপর থেকে মেয়েটা নিজেকে নেহাই মনে করে। জাকিয়া তাকে দেখে নতুন জীবন ফিরে পায়। যেন মেয়েটার মাঝে নেহাকে পায় যেন সে, এবং ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে জাকিয়া সম্পূর্ণ স্বাভাবিক হতে থাকে। নেহা ততদিনে পুরোপুরি সুস্থ হয়ে নেহার জীবনযাপন শুরু করেছে। ধীরে ধীরে ওকে বাসারই পড়াশোনা শেখাতে থাকি আমরা। 2 বছরে ওকে অনেকটাই শিক্ষিত করে ফেলি। নেহার স্বপ্নটাকে ততদিনে নতুন নেহা নিজের স্বপ্ন বানিয়ে নিয়েছিল। আমাদের মেয়ের স্বপ্ন পূরণ করতে চেয়েছিলাম আমরা, তাই অনেক কৌশলে নেহাকে প্রথমে 6 মাসে একটা বেসরকারি নার্সিংয়ের কোর্স করাই। তারপর আমাদের আসল নেহার সার্টিফিকেট দিয়ে হসপিটালে নার্সের চাকরির ব্যবস্থা করি। পরিচিত লোক থাকায় আর তেমন সমস্যা হয়নি। তো এটাই হলো নেহার পুরো সত্য। সব শুনে আবির আর বিহান স্তব্ধ হয়ে যায়। যার শোকে আদিল উন্মাদ হয়ে মরতে বসেছিল, সে কিনা এখানে অন্য কারো জীবনযাপন করছিল। আসলেই নিয়তি কি একটা খেলাই না দেখালো তাদের। কিছু বলার যেন ভাষা খুঁজে পেল না তারা। তখনই হঠাৎ সেখানে নূর এসে উপস্থিত হলো। চোখে জল নিয়ে এগিয়ে এলো সবার সামনে। তাকে দেখে নেহার বাবা মা চমকে গেল। ভয়ার্ত নজরে তাকিয়ে উঠে দাঁড়ালো তারা ধীরে ধীরে। নূর নেহার বাবা মার সামনে দাঁড়িয়ে কান্না জড়িত কণ্ঠে বলল, আমাকে একবার সত্যি তো বলতে পারতে তোমরা, এভাবে অন্ধকারে কেন রেখেছিলে আমাকে? নূরের কথা শুনে জাকিয়া শব্দ করে কেঁদে উঠে করুণ সুরে বলল, আমাদের মাফ করে দিস মা, আমরা লোভী হয়ে গিয়েছিলাম। তোকে শুধু আমাদের মেয়ের মতো রাখতে চেয়েছিলাম, আর কিছু না। বিশ্বাস কর, আমাদের মনে অন্য কোনো খারাপ মতলব ছিল না। আমরা শুধু তোকে হারাতে চাইনি, আমাদের করে রাখতে চেয়েছিলাম সারা জীবন, তাই তোকে বলিনি। নূর জাকিয়া হাত ধরে বলল, আমি তো তোমাদেরই মেয়ে, সবসময় থাকবো। তোমরা আমাকে নতুন জীবন দিয়েছ। এই যে জীবিত দাঁড়িয়ে আছি, এটাই তো তোমাদের বদৌলতে। তাহলে তোমাদের কিভাবে ভুলতে পারি আমি? আমার জন্মদাতা মাতা পিতা অন্য কেউ হলেও তোমরাও সবসময় আমার বাবা মাই থাকবে। আর আমি তোমাদের নেহা। জাকিয়া তো কান্না জড়িত মুখে হেসে বলল, সত্যি বলছিস মা? একদম সত্যি বলছিস? নূর তখন জাকিয়াকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ মা, আমি তোমাদের জন্য তোমাদের নেহাই থাকবো সর্বদা। তারপর মাথা তুলে বলল, তবে আমি এখন থেকে তোমাদের সাথে আর থাকতে পারবো না মা। আমার যে সংসার আছে, আদিল আমার স্বামী, আমার জীবন, আমার সব। ওকে ছেড়ে আমি থাকতে পারবো না। আমি এখন থেকে আমার আদিলের কাছেই থাকবো। তবে তোমরা চিন্তা করো না, তোমরা যখন খুশি আমার সাথে ফোনে কথা বলো, মন চাইলে এসে দেখাও করতে পারবে। যাকে তখন বলল, ঠিক আছে আমার সোনা মা, তুই আমাদের মেয়ে হয়ে থাকবি, এটাই আমাদের জন্য অনেক। তুই যেখানেই থাক ভালো থাক, আর এই মা বাবাকে একটু মনে রাখিস, তাহলেই হবে। নেহা তখন বলল, আচ্ছা মা, আজ আমি আসি। আদিল ঘুম থেকে ওঠার আগে বাসায় ফিরতে হবে আমাকে। নেহার মা তখন বলল, আচ্ছা যা, ভালো থাকিস। নূর বিদায় নিয়ে আবির আর বিহানদের সাথে ফিরতে নিলেই হঠাৎ দরজার সামনে পাবেলকে দাঁড়ানো দেখতে পেল। শরীরের জায়গায় জায়গায় এখনো ব্যান্ডেজ আর ক্ষতের চিহ্ন। তাকে হঠাৎ দেখে একটু বিভ্রান্তিতে পড়ল নূর। কি বলবে বুঝে উঠতে পারছে না সে। পাবেল এগিয়ে এলো নূরের সামনে। পাবেলের চোখে কেমন আহত চাউনি। নূরের দিকে পূর্ণ দৃষ্টি রেখে বলল, আর আমি, আমার কি হবে নেহা? আমার কথা তুমি একবার ভাববে না? আমার ভালোবাসার কোথায় কমতি আছে বলো? আমি তোমাকে কোথাও যেতে দেবো না নেহা, তুমি শুধু আমার। নূর তখন শান্ত সুরে বলল, দেখো পাভেল, আই এম সরি, আমার জন্য তোমাকে এভাবে আঘাত পেতে হয়েছে। তবে শুধু এই কারণটাই জন্যই সরি, আর কোনো কারণে না। তুমি সবকিছু জেনেও মিথ্যে মোহে নিজেকে ভুলিয়ে রেখেছ। শুধুমাত্র আমার চেহারা নেহার মতো দেখে আমাকে তুমি নিজের নেহা মনে করে দিয়েছ। কিন্তু আমি তো নেহা না, আমি নূর, আদিলের নূর।
আমি আদিলের বিবাহিত স্ত্রী। আমার মনে শুধু আদিল ছাড়া কেউ কখনো আসতে পারবে না। এই নূরের উপর কেবল আদিলের অধিকার আছে, আর কারণ না। তাই তুমিও এই মোহ ভুলে নিজেকে সামলে নাও। নেহাকে মৃত মেনে নিয়ে নিজের জীবনে অগ্রসর হও। এটাই তোমার জন্য মঙ্গল। আসি কেমন? বলে নূর বেরিয়ে গেল সেখান থেকে। সাথে আবির আর বিহানও গেল। আর পেছন থেকে পাভেল রক্তলাল চোখে তাকিয়ে রইল তাদের যাওয়ার দিকে। মনে মনে বলল পাভেল, এত সহজে না নেহা, তুমি শুধু আমার, আর আমারই হবে। ডক্টরের কেবিনে বসে আছে নূর আর আবির। আদিলের নতুন রিপোর্ট চেক করছে ডক্টর। নূরের চেহারায় দেখা যাচ্ছে চিন্তার ভাঁজ। আদিলের রিপোর্ট যেন এবার ভালো আসে এমনটাই মনে পড়েন দোয়া তার। রিপোর্ট দেখার পরে ডক্টর বলে উঠল, মিসেস শাহরিয়ার, মিস্টার আদিলের রিপোর্টে এবার কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে। এটা অনেক ভালো সাইন। তার শারীরিক অবস্থাও অনেকটা উন্নতি হয়েছে। নূরের মুখে স্বস্তিকর আনন্দে হাসি ফুটল ডক্টরের কথা শুনে। আবিরও ডক্টরের কথায় খুশি হয়ে গেল। জিজ্ঞেস করে উঠল ডক্টরকে, তাহলে কি আদিল একেবারে সুস্থ স্বাভাবিক হয়ে যাবে ডক্টর? প্রতি উত্তরে ডাক্তার বলে উঠল, যাবে, তবে তার জন্য আমাদের এবার ট্রিটমেন্টের ডোজ বাড়াতে হবে। মিস্টার আদিল যেহেতু এখন সব মেডিসিন নিতে আর সমস্যা করছে না, তাই এবার আমাদের তাকে কিছু পাওয়ারফুল ডোজ দিতে হবে। এর সাথে নিয়মিত থেরাপি দিতে হবে। এই কোর্সটা শেষ করলে আশা করি মিস্টার আদিল পুরোপুরি আবারও আগের মতো একেবারে স্বাভাবিক হয়ে যাবে। তবে হ্যাঁ, এই কোর্সে কিছু সাইড ইফেক্ট আছে। নূর তখন চিন্তিত সুরে বলল, কেমন সাইড ইফেক্ট ডক্টর? প্রতি উত্তরে ডাক্তার বলে উঠল, এই মেডিসিন অনেক পাওয়ারফুল এবং শরীরে বিভিন্ন জায়গায় যার জন্য অনেক যন্ত্রণাদায়ক হয় এটা। তাই এটা নেওয়ার পর রোগী নিজের মাঝে আর থাকে না, যন্ত্রণার নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আশেপাশে যে কারো ব্যক্তি বা বস্তু যাই হাতে কাছে পায় তারই উপরে এই বহিঃপ্রকাশ করে। আমরা বেশিরভাগ সময় এই মেডিসিন দেওয়ার পর রোগীকে চেয়ার বা বেডের সাথে হাত পা লক করে রাখি, যাতে কোনো কিছু করতে না পারে। আর হ্যাঁ, আরও একটা কথা আছে এখানে, মেডিসিনের প্রভাব যখন কমে আসবে তখন রোগীর মাঝে অনেক রকম পরিবর্তন দেখা যায়, যেটা যে কোনো রকম হতে পারে। তাই সবাই মানসিকভাবে প্রস্তুত থাকবেন। যদিও প্রথম প্রথম এই পরিবর্তন শুধুই ক্ষণিকের জন্য, অস্থায়ীভাবে হয়, তবে কোর্স শেষ হতে হতে সব পুরোপুরি ঠিক হয়ে যাবে। ডক্টরের কথায় নূরের মনে আতঙ্কে বৃহৎ পাহাড় জমল। কেমন পরিবর্তন আসবে? আদিল কেউ কি ভুলে যাবে তখন? নেহার চেহারায় এই নূরকে কি আর মেনে নেবে না আদিল তখন? না, এসব আর ভাববো না আমি এতটা স্বার্থপর হতে পারি না। শুধু নিজের কথা ভাবতে পারি না আমি। এখন সবচেয়ে বেশি জরুরি আদিলের সুস্থ হয়ে ওঠা। এর বেশি আর কিছুই জরুরি না আমার কাছে। নূর ডক্টরের উদ্দেশ্যে বলে উঠল, ডক্টর, যেটা করলে আদিলে ভালো হবে আপনি সেটাই করুন। ও সুস্থতার পরিবর্তে সব মঞ্জুর। ডাক্তার তখন বলে উঠল, ঠিক আছে, তাহলে আজ থেকেই শুরু করা যাক। আমি মেডিসিন লিখে দিচ্ছি, ওটা ফার্মেসি থেকে আনান। তারপর নার্স কেবিনে এসে ইঞ্জেকশন পুশ করে দেবে। নূর তখন বলে উঠল ডাক্তারকে, ডক্টর, আমি নিজেই ইঞ্জেকশন পুশ করতে পারি, তাই অন্য নার্স লাগবে না। ডাক্তার তখন বলে উঠল, আচ্ছা ঠিক আছে, তাহলে সেটাই করুন আপনারা। নূর আর আবির মাথা নেড়ে ডক্টরের কেবিন থেকে বাইরে বেরিয়ে এলো। আবির গেল ডক্টরের দেয়া মেডিসিনগুলো আনতে, আর নূর গেল আদিলের কাছে। বিহান আদিলকে নিয়ে ওর সেই ভিআইপি কেবিনে বসেছিল এতক্ষণ। নূর আসতেই আদিল নূরকে ধরে অস্থির কণ্ঠে বলল, কোথায় গিয়েছিলে অ্যাঞ্জেল? একা একা কোথাও যেতে নেই, হারিয়ে যাবে তো। আর আমরা এখানে এসেছি কেন? চলো বাসায় যাই, ভালো লাগছে না আমার এখানে। নেহা ওরপে নূর বলে উঠল, যাবো তো হেরো, এই তো আর কিছুক্ষণ, তারপরেই চলে যাব আমরা। আমি তো তোমার সাথে আছি, এই দেখো। নূর আদিলের হাত ধরে বেডে বসলো। কিছুক্ষণ পর আবির মেডিসিন নিয়ে ঢুকলো কেবিনে। তার হাতে মেডিসিন দেখে আদিল পুরো কুচকে বলল, এত মেডিসিন কেন এনেছিস? কি হবে এগুলো দিয়ে? আবির একবার নিজের হাতে থাকা মেডিসিনের দিকে তাকালো, তো আরেকবার আদিলের দিকে তাকালো। আদিলের প্রশ্নের জবাব প্রস্তুত করতে সময় নিচ্ছে। সরাসরি ওর কথা বললে ঝামেলা করতে পারে আদিল, তাই কিছু একটা ভেবে হুট করে ফিচেল হেসে বলে উঠল আবির, আরে এগুলো এগুলো তো বিহানের জন্য। হঠাৎ আবির এমন কথায় বিহান বেচারা যেন ঠুস করে আকাশ থেকে এই মাত্র ধরণীতে প্রকট হলো। আদিল তখন জিজ্ঞেস করে উঠল, কেন, বিহানে আবার কি হয়েছে? আবির তখন জোরে একটা শ্বাস ফেলে বলল, আরে কি হয়েছে বল, কি হয়নি? বিহাইনা তো পুরোটাই গেছে গা। ওর শরীর এখন অসুস্থে গোডাউন। এত অসুখ যে শরীরে অঙ্গ প্রত্যঙ্গ লিক হয়ে অসুখ চুয়ে চুয়ে পড়ছে নিচে।
আর গবেষণারা এখন তো ওর কাছ থেকে অসুখও ধার নিতে আসে। আদিল তখন অবাক হয়ে বলল, কি বলিস, কিভাবে এত অসুস্থ হলো? বিহানে কি কি অসুখ হয়েছে? আবির তখন বলে উঠল, অনেক ভয়ানক অসুখ হয়েছে ওর। পুরো অঙ্গে অঙ্গে অসুখ ঝুলে ঝুলে আছে। ওর মাথায় অ্যাপেন্ডিসাইট হয়েছে, চোখে ক্যালেন্টাইট হয়েছে, নাকে ডায়রিয়া, হাতে ছানি পড়েছে, ফুসফুসে রাতকানা হয়েছে, আর আর পায়ে গ্যাস্ট্রিক হয়েছে। আরো অনেক অসুখ হয়েছে ওর। ওর অসুখে বর্ণনা দিতে গেলে আমার চুল পেকে যাবে, তাও শেষ হবে না। আদিল তখন বলে উঠল, কিন্তু ওকে তো দেখে তো মনে হচ্ছে না তা ও অসুস্থ। আমি তখন বলে উঠল, আরে তুই তো কিছুই জানিস না, বিহান কত মহৎ ব্যক্তি। ভেতরে ভেতরে অসুখে বুড়ি গঙ্গায় ডুবে যাচ্ছে বেচারা, তবুও আমাদের সামনে একটুও দেখাবে না। কিন্তু আমি তো জানি ও কতটা অসুস্থ। এই যে দেখ, তাকা একবার ওর দিকে। আবিরের কথায় আদিল তাকালো বিহানের পানে। পর্যবেক্ষণ স্বরূপ চাহনি তার। বেচারা বিহান হ্যাবলা বনে গেল। সে কেমন প্রতিক্রিয়া দেবে বুঝে উঠতে পারল না। বোকার মতো চাহনি দিতে দাঁড়িয়ে রইল শুধু। আবির তখন নেকা ভঙ্গিমায় সুরে বলল, এই দেখ দেখ বেচারার কি অবস্থা। এই যে তাকিয়ে আছে, কখন না জানি চোখের মনি খুলে হাতে চলে আসে বেচারার। তবুও কেমন নিজেকে ঠিক দেখানো কঠিন পরিশ্রম করে যাচ্ছে। আবির বিহানের দিকে এগিয়ে যেতে যেতে নেকার ডোজ বাড়িয়ে দিয়ে আবার বলে উঠল, আয় হায় ভাই, আমার বুকে আয়, তুই সত্যিই মহান ভাই। কেমনে পারিস এত মহান হতে? আই সেলেট ইউ ভাই। বলতে বলতে বিহানকে জড়িয়ে ধরল আবির। বিহান তখন আবিরের কানের কাছে তার দাঁত পেতে বলে উঠল, ওই হারামির বাচ্চা, কি কইতাছস তুই? মাথায় কি গ্যাস্ট্রিক হয়েছে তোর? আবির কানের কাছে পিস পিস করে তখন বলল, দেখ যা কবি আমারে ক। আমার না হওয়া স্পামটাকে টানস কেন তুই? আরে আদিকে বোঝানোর জন্য মিথ্যে বলতে হয়েছে, বোঝ ভাই। আবিরের পর আদিল এগিয়ে গিয়ে বিহানকে জড়িয়ে ধরে সহমর্মিতা প্রকাশ করে বলল, চিন্তা করিস না বিহান, আমি তোর কিছুই হতে দেব না। ভালো ডাক্তার দেখিয়ে সারিয়ে তুলব তোকে। আমি আছি না তোর ভাই। বেচারা বিহান এই মুহূর্তে যেন কুরবানি বকরি টাইপ ফিলিংস হচ্ছে। নূর ইঞ্জেকশনের মেডিসিন ভরে আদিলের কাছে গেলে আদিল বলে উঠল, আমাকে কেন দিচ্ছ? অসুখ তো বিহানের, ওকে দাও। নূর বিপাকে পড়ে গেল। নূর সাহায্যের জন্য আবিরের দিকে তাকালে আবির বলে উঠল, আরে আদি, বিহান না অনেক ভীতু, ইঞ্জেকশন নিতে বাচ্চাদের মতো গড়াগড়ি কান্না করে। তাই তুই ওকে সাহস দিতে আগে নিজে নিয়ে নে, তাহলে ও আর ভয় পাবে না। আদিল তখন বলে উঠল, কি যাতা বলছিস, ও কি বাচ্চা নাকি, ভয় পাওয়ার কি আছে ইঞ্জেকশনে? আবির তখন বলে উঠল, তোর বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, এক্ষুনি দেখতে পাবি তুই। ভাবি বিহানকে ইঞ্জেকশন লাগান তো। আবির বিহানের উদ্দেশ্যে ফিস ফিস করে বলে উঠল, এই বিহান তুই কান্না শুরু করে দে। বিহান প্রথমে বুঝতে পারলো না। আবিরের চোখ রাঙানিতে একটু বুঝতে পারলো সে, কিন্তু আনারি বিহান মিছে কান্না করতে গিয়ে শুধু আ আ শব্দ করে উঠল। আবির তখন দাঁত কিরমির করে বলল, সারা তুই কি এই জীবনে কোন ভিডিও বানাইছিস? ঠিক করে কাঁদতেও জানিস না। আবির বুঝতে পারলো এই গাদাকে দিয়ে কোনো কাজই হবে না। তাই সে সবার অগোচরে বিহানের পিঠে শক্তি প্রয়োগ করে দুম করে একটা কিল বসিয়ে দিল। সাথে সাথে বিহান আ করে আর্তনাদ করে উঠল। তা দেখিয়ে আবির বলে উঠল, দেখ দেখ, দেখলি তো আদি, কেমন বাচ্চাদের মতো কাঁদছে বিহান। তুই একটু আগে ইঞ্জেকশনটা নে না, তাহলে ও আর কাঁদবে না, ভয় কমে যাবে। বন্ধুর জন্য তুই এইটুকু করতে পারবি না? আদিল তখন বন্ধুর ভয় দূর করার জন্য দায়িত্ব নিয়ে বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাও আমাকে আগে ইঞ্জেকশনটা দাও। নূর এবার আদিলের দিকে যেতে নিলে আবির ধীর কণ্ঠে নূরকে বলল, ভাবি ডক্টর তো বলল রোগীকে আগে বেঁধে নিতে, না হলে আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। নূর তখন বলল, দরকার নেই, হিরোকে আমি সামলে নেব, তাকে কোনো শেকলে বেঁধে রাখার কষ্ট ভুগতে দেব না আমি। যা হয় আমি তার জন্য প্রস্তুত। অতঃপর নূর আদিলকে বেডে শুয়ে দিয়ে হাতে ইঞ্জেকশন পুশ করলো এবং আদিলকে দেখানোর জন্য মিছিমিছি বিহানকেও সুচ ঢোকালো। এদিকে বেচারা বিহানের অবস্থা হলো বিনা দোষে শুয়ে চুবড়ি খেতে হলো। আদিলকে ইঞ্জেকশন দেওয়ার পর নূর আবির আর বিহানকে বলল, আপনারা এবার বাইরে যান, না হলে ও আপনাদের আঘাত করতে পারে। উত্তরে আবির নাকচ করে বলে উঠল, পাগল হয়ে গেছেন ভাবি, আপনাকে আর আদিকে এই সিচুয়েশনে ফেলে কিভাবে যেতে পারি আমরা? আপনি একা ওকে কিভাবে সামলাবেন? বিহানও তখন সহমত প্রকাশ করে বলল, হ ভাবি, আমরা কোথাও যাব না, এইখানেই থাকুম আদিল লগে। নূর অগত্যা আর কিছু বলতে পারল না। এখন শুধু আদিলের উপর সে পুরো মনোযোগ দিল। আদিলের হাত মুঠো ধরে তার পাশে পা ঝুলিয়ে বেডের উপর বসে রইল নূর। মিনিট খানেক অতিক্রম করার পর ধীরে ধীরে আদিলের প্রতিক্রিয়া শুরু হতে লাগলো।
প্রথম প্রথম আদিল কেমন মাথা ডান বামে নাড়াতে লাগলো, হাত পা কেমন টেনে টেনে আসছে। নূরের চেহারা চিন্তার রেখা এবার বৃহৎ হতে লাগলো, ভীতিগ্রস্ত হলো চোখ মুখ। সময়ের সাথে সাথে আদিলের শারীরিক প্রতিক্রিয়া বাড়ছে, হাত পায়ে অস্থিরতা বাড়তে লাগলো, মুখ দিয়ে তো ব্যথাময় গোঙানি আওয়াজও বের হচ্ছে। নূরের চোখে প্রিয়তমে কষ্ট সহ্য করতে না পারা অশ্রু গড়িয়ে পড়ছে আপন লগে। নূর কি করবে, কি করলে তার স্বামীর কষ্ট দূর করতে পারবে সে? নিজে এই মুহূর্তে বড্ড অপারক অসহায় মনে হচ্ছে নূরের। আদিল হলে এখনও তার অ্যাঞ্জেলকে এভাবে কষ্ট পেতে দিত না, ঠিকই কোনো না কোনো উপায় বের করে পীড়া দূর করে দিত আদিলের। কিন্তু নূর কেন পায় না তার হিরো কষ্ট দূর করতে? এসব ভাবতে ভাবতে কান্না জড়িত চোখে নূর একবার মাথা মুখে হাত বোলাতে লাগলো আদিলের। আদিলের হাত ধরে তাকে শান্ত করার চেষ্টা করছে নূর, কিন্তু তার এই চেষ্টা যেন কোনো ফলাফলই আনছে না। আদিলের অবস্থা ক্রমে আরো বেগতিক, আরো ভয়াবহ হচ্ছে। সে এবার উচ্চস্বরে আর্তনাদ করছে আর গলা কাটা মুরগির মতো দাপাচ্ছে। বিহান আর আবির দুজনে মিলে তার হাত পা চেপে ধরে রাখে, তাকে শান্ত করতে পারছে না। যন্ত্রণা আদিলে সারা মুখ লাল বর্ণ ধারণ করেছে, সাথে কপালে নীল রগও ফুলে উঠেছে, চোখ ফেটে যেন রক্ত বের হচ্ছে কোণে। আদিলের এই করুণ দশা নূর কিভাবে সইবে? বুকটা যেন ঝাঁঝরা হয়ে যাচ্ছে তার। প্রাণের চেয়েও প্রিয় মানুষটাকে এমন কষ্ট পেতে দেখা যে মৃত্যু সমান যন্ত্রণা। চোখে নোনা জল বাঁধ ভেঙে গড়াচ্ছে নূরের। এভাবে চলতে চলতে এক পর্যায়ে আদিল অনিয়ন্ত্রিত হয়ে সর্বশক্তি প্রয়োগ করে আবির আর বিহানকে ধাক্কা দিয়ে ছড়িয়ে দিয়ে বিছানা থেকে উঠে গেল। কমল নূর তার শক্তির সাথে পেরে উঠল না। আদিল উঠে দাঁড়িয়ে বদ্ধ উন্মাদের মতো আচরণ করতে লাগলো, দু হাতে মাথা চেপে ধরে যন্ত্রণা চিল্লাতে লাগলো, যার দরুন কেবিনের সব ভাঙচুর করে ফেলল সে। আবির বিহান ঠেকাতে এলে তাদের উপর আক্রমণাত্মক হলো। আদিল তাদের মেরে সরিয়ে দিয়ে সে গিয়ে দেয়ালে নিজের মাথা ঠুকতে লাগলো, যেন ভেঙে ফেলবে নিজের মাথা। নূর দৌড়ে গিয়ে তাকে ঠেকানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। আবির আর বিহান আবারও উঠে গিয়ে আদিলকে টেনে সরিয়ে আনতে চাইলো, কিন্তু আদিলের জোরের সাথে কোনো মতে পেরে উঠছে না। তখন নূর আর কোনো উপায় না পেয়ে শেষমেশ সে দ্রুত আদিলের বুকে ঝেঁপে পড়ল, দু হাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল আদিলকে। ঝাঁপড়ে ধরে কান্না জড়িত গলায় অনুনয়ের সুরে বলল নেহা, শান্ত হও হিরো, প্লিজ শান্ত হও, আর একটুখানি সময় মাত্র, অতঃপর তারপর ঠিক হয়ে যাবে সব, একটু শান্ত হও প্লিজ। তবুও যেন আদিলের মাঝে শান্ত ভাব আসছে না, সে হুঙ্কার করেই যাচ্ছে। তবে নূরও ছাড়ছে না আদিলকে, আষ্টে পৃষ্ঠে সর্বশক্তি দিয়ে জাপটে ধরে রেখেছে সে, আর বারবার আদিলকে শান্ত হতে বলছে। এভাবে কিছু সময় যাওয়ার পর আদিলের ছটফটানি যেন কমে এলো ধীরে ধীরে। একসময় শান্ত হয়ে এলো সে এবং শরীরে ভর ছেড়ে দিয়ে পড়ে যেতে নিল। তখনই আবির আর বিহান মিলে ওকে ধরে আবারও বেডে শুয়ে দিল। বুঝতে পারলো ওই মেডিসিনের প্রভাব কমে এসেছে, যার কারণে এখন জ্ঞান হারিয়ে ফেলেছে সে। ডক্টর বলেছে প্রভাব কমে এলে প্রায় আধ ঘন্টার মতো এভাবেই অচেতনের মতো ঘুমিয়ে থাকবে আদিল। তাই ওকে বেডে শুয়ে দিয়ে আবির আর বিহান আপাতত ওদের একা রেখে বাইরে চলে গেল। নূর বসলো আদিলের শিয়রের কাছে। আদিলের অচেতন মুখখানায় পূর্ণ মনোযোগ চেয়ে রইল সে। মাথা ঝুঁকিয়ে আদিলের মুখোমুখি আনলো, চোখে নোনা জল দু ফোঁটা টুপটুপ করে আদিলের মুখের উপর পড়তেই দ্রুত নিজের চোখের জল মুছে নিল নূর। মাথা নুইয়ে আদর জমালো আদিলের কপালে, তার মাথায় মুখে পরম আদরে হাত বুলিয়ে মায়াময় চাহনি টিকিয়ে করুণ সুরে বলল নূর, জলদি ঠিক হয়ে যাও হিরো, তোমাকে যে এভাবে দেখতে পারছি না আমি আর, এভাবে মানায় না তোমাকে, তুমি তো আমার হিরো, সেই হিরোর মতোই আবার হয়ে যাও প্লিজ। কথাগুলো বলতে বলতে আদিলের কপালের সাথে কপাল ঠেকিয়ে বসে রইল নূর। থাকতে থাকতে তো এক সময় ওভাবেই চোখ লেগে গেল তার। ঘুমের মাঝে মাথা গড়িয়ে আদিলের কাঁধে চলে এলো কখন। ঘুম ভাঙলো আদিলের বিড়বিড় করা আওয়াজে। নূর ঝট করে নিজেকে ঘুমের ঘোর থেকে টেনে তুলে মাথা তুলে মুখের দিকে তাকালো আদিলের। দেখতে পেল আদিল ঘুমের মাঝে বিড়বিড় করে তার অ্যাঞ্জেলকে ডাকছে। নূর আদিলের মুখে হাত বুলিয়ে তখন বলল, হিরো, হিরো চোখ খোলো, দেখো আমি তোমার কাছে আছি, তোমার অ্যাঞ্জেল তোমার পাশেই আছে, তাকাও হিরো। ধীরে ধীরে চোখ খুলে তাকালো আদিল। স্বস্তিময় হাসি রেখা ফুটে উঠল নূরের ঠোঁটে। সে হাসি মুখে বলে উঠল, এই যে দেখো হিরো, তোমার অ্যাঞ্জেল তোমার পাশে আছে, কোথাও যাইনি আমি। নূরের মায়াময় কথায় পরিপ্রেক্ষিতে এমন কিছু ঘটল যার জন্য নূর এই মুহূর্তে মোটেও প্রস্তুত ছিল না।
হঠাৎ আদিল নূরকে দু হাতে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিল। এত জোরে ধাক্কাটা দিল যে নূর ব্যালেন্স রাখতে না পেরে নিচে পড়ে গেল। নিচে তখন আদিলে ভাঙচুর করে ফেলে রাখা বস্তুর কিছু ভাঙা টুকরো নূরের হাতে বিঁধল। তবে এই মুহূর্তে সেই ক্ষতের চেয়ে বেশি আহত হলো আদিলের কাছে। সে আহত বিস্মিত নজরে সে তাকালো আদিলের পানে। তার আহত আর বিস্ময়ের মাত্রা হাজার গুণ বাড়িয়ে দিয়ে আদিল উঠে দাঁড়িয়ে রাগান্বিত কণ্ঠে বলে উঠল, এই মেয়ে, কে তুই? তোর সাহস কি করে হলো আমার কাছে আসার? আমার কাছে শুধু আমার অ্যাঞ্জেলই আসার অধিকার আছে। অ্যাঞ্জেল? আমার অ্যাঞ্জেল কোথায়? হঠাৎ আদিলে অ্যাঞ্জেলের কথা মনে হওয়ায় আদিল পাগলের মতো এদিকে ওদিকে তাকিয়ে চিন্তিত হয়ে অ্যাঞ্জেলকে ডাকতে লাগলো। আর নূর যেন পাথরের মতো জমে রইল সেভাবেই। কেমন অনুভূতি শূন্য হয়ে পড়ল সে। আদিল তাকে চিনতে পারছে না, এটাই তাকে বিমূর্ত বানানোর জন্য যথেষ্ট। আদিল যখন এদিকে ওদিকে তাকিয়ে তার অ্যাঞ্জেলকে পেল না, তখন যেন আবারও হিংস্র রূপ ধারণ করলো। সে নূরকে টেনে তুলে ক্রুদ্ধ চোখে তাকিয়ে বলল, আমার অ্যাঞ্জেল কই? কি করেছিস তুই আমার অ্যাঞ্জেলকে? বল, কোথায় রেখেছিস? নূর যেন কোনো প্রতিক্রিয়াই দিতে পারছে না, কেমন বোবার মতো তাকিয়ে আছে শুধু আদিলের দিকে। তার দেখে আদিল পাগলামো আরও বাড়ল। সে খেপে গিয়ে নূরের গলা চেপে ধরল এক হাতে। গলা চেপে ধরে পেছনের দেয়ালে দিয়ে আটকিয়ে ফেলল। তারপর ক্ষিপ্ত সুরে বলল, আদিল, বল, আমার অ্যাঞ্জেল কোথায়? কি করেছিস আমার অ্যাঞ্জেলের সাথে তুই? আদিলের চিল্লানোর শব্দ শুনে আবির আর বিহান দৌড়ে এলো ভিতরে। আদিলকে এভাবে দেখে তারা ভীষণ চমকে গেল। দ্রুত গিয়ে ছাড়তে চাইল আদিলকে, কিন্তু পারল না আদিলের জোরের সাথে। বরাবরের মতোই পেরে উঠতে পারছে না তারা। এদিকে নূরের চোখ মুখ নীল হয়ে উঠেছে, দম নিতে পারছে না সে। অবস্থা বেগতিক দেখে বিহান দ্রুত গিয়ে ডক্টর নিয়ে এলো। ডক্টর সবার প্রথম আদিলকে একটা ইঞ্জেকশন পুশ করে দিল। তৎক্ষণাৎ আদিল আবার অচেতন হয়ে ঢলে পড়ল নিচেতে। আদিলের হাত থেকে ছাড়া পেতেই কাঁদতে লাগলো নূর, আর বড় বড় শ্বাস নিতে লাগলো। আর একটু হলেই তো বুঝি তার নিঃশ্বাসটা আটকে যেত একেবারেই। আবির ডক্টরের কাছে জানতে চাইলো আদিলের এমন আচরণের কারণ। ডক্টর তখন বুঝালো এমনটা হতে পারে, সে আগেই বলেছিল এটা মেডিসিনের প্রভাবে হয়েছে। তবে এটা খারাপ না, ভালো সাইন। তবে এরপর জ্ঞান ফিরলে আর এমন করবে না, আবারও যেমন ছিল তেমনই হয়ে যাবে। এই প্রতিক্রিয়া এইভাবেই চলতে থাকবে। কোর্স শেষ হলে তখন আদিল পুরোপুরি সুস্থ হয়ে যাবে। ডক্টর বলল আবারও আদিলকে এখন মাথায় নিয়ে যেতে পারে তারা। বলা শেষ করে চলে গেলেন ডক্টর। তবে নূর আতঙ্কে গুটিয়ে গেল যেন। আদিল ওকে যদি সত্যি সত্যি না চেনে তখন কি করবে নূর? আদিলে ঘুমন্ত মুখের ওপর ঝুঁকে আধশোয়া হয়ে বসে আছে নূর। হাতে কোমল স্পর্শ বুলিয়ে যাচ্ছে আদিলের মুখময়। চোখে রয়েছে রাজ্যের চিন্তা, মায়া আর ভীতির মিশ্রণ। ভীতি রয়েছে কারণ আদিল যদি তাকে ভুলে যায় তা নিয়ে। যদি এই পরিবর্তন নূরকে আর না মেনে নেয় সে, তাহলে কিভাবে বেঁচে থাকবে নূর? কিভাবেই বা এই বোঝতুল্য জীবন বয়ে বেড়াবে সে? যেই হৃদয় দমানো ভাবনাটাই নূরকে আতঙ্কে ছিটিয়ে দিচ্ছে। অবাধ্য চোখের জল বারবার বেরিয়ে আসছে বাঁধ ভেঙে। আবার আদিলের জন্য চিন্তা হচ্ছে, তাকে বিবশ করে দিচ্ছে। তার অসুস্থতা স্বস্তি দেয় না ক্ষণিকের জন্য নূরকে। এই মুহূর্তে সব বলে শুধু আদিলের সুস্থতায় কামনা করছে নূর। আদিলকে বাসায় আনা হয়েছে 20 মিনিটের মতো হলো। তখন থেকেই কাছ থেকে আর এক সেকেন্ডও নড়েনি নূর। যেন আদিল চোখ খুলে নূরকে না দেখলেই বুঝি তাকে ভুলে যাবে। এমনটাই ভীতি নূরকে আদিলের কাছ থেকে সরতে দিচ্ছে না। আদিলের কপালে কপাল ঠেকিয়ে বসে আছে নূর। কিছুক্ষণ পর আদিলের শরীরে মৃদু নড়চড় অনুভব করলো নূর। কপাল দেখে মাথা একটু উঁচিয়ে আদিলের মুখে তাকালো উদ্বিগ্ন চোখে। কপাল কুঁচকে ধীরে ধীরে চোখ খুলে তাকালো আদিল। আদিল চোখের পর্দা ছড়াতেই নূরের চিন্তিত মুখটা প্রতীয়মান হলো তার নজরের সীমানায়। নজর কিছুক্ষণ অভাবে স্থির হলো নজর। কেমন আনমনা তার নজর। অন্তর কাঁপছে নূরের। ভয় রয়েছে চোখে মুখে। আদিলকে তাকে চিনতে পারবে নাকি পারবে না, এই ভয়েই হৃৎপিণ্ড জমে যাচ্ছে তার। গলার মাঝে দোলা পাখি আসছে কেমন। মেজাজও খিল্ল নূর। চোখের পানি আবারও নতুন উদ্যোগে উপচে পড়তে যাচ্ছে। ঠিক তখনই আদিল ঠোঁটের প্রশস্ত হাতে টেনে বলল, আরে অ্যাঞ্জেল, এভাবে কি দেখছো আমায়? এই মুহূর্তে নূরের মনে হলো এতক্ষণ ধরে কেউ ওর গলা চেপে ধরে নিঃশ্বাসটা আটকে রেখেছিল। আদিলের মুখে অ্যাঞ্জেলের ডাক শুনেই যেন আটকে রাখা নিঃশ্বাসটা ছাড়া পেল। চোখের পানি আবারও গড়ালো নূরের, তবে এবার খুশির জন্য। চোখের জল আর ঠোঁটে খুশির হাসি। কান্না মিশ্রিত হাসি হেসে নূর ঝট করে আদিলের বুকে হামলে পড়ল।
দু হাতে জাপটে ধরে বুকে পড়ে কাঁদতে লাগলো নূর। সাথে সাথে ঘাবড়ে গেল আদিল। নূরের দুই বাহু ধরে তাকে বুকের ওপর থেকে তোলানোর চেষ্টা করে উদ্বিগ্ন হয়ে বলল আদিল, অ্যাঞ্জেল, অ্যাঞ্জেল কি হয়েছে? কাঁদছো কেন তুমি? বলো আমাকে। তবে নূর তো উঠল না, বরং আরো সর্বশক্তি দিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরে লেপ্টে রইল আদিলের বুকের সাথে, যেন চামড়া ভেদ করে হৃৎপিণ্ডে ঢুকে যাওয়ার অদম ইচ্ছা। এদিকে আদিলের চিন্তায় আকুল, বারবার ডেকে যাচ্ছে নূরকে। এভাবে কিছু সময় থাকার পর নিজেকে সামলে নিয়ে চোখের পানি মুছে নূর নিজেই মাথা তুলল। ঘাবড়ে যাওয়া আদিলের কপালে চুমু খেলো, দুই গাল আর নাকের ডগায় চুমু ছোয়ালো। নাকে নাক ঘষে আদিলের গালে গাল ফুলিয়ে চোখে চোখ রেখে প্রশস্ত হাসি টেনে বলল নূর, কিছু হয়নি হিরো, তোমার অ্যাঞ্জেল একদম ঠিক আছে। যতক্ষণ অ্যাঞ্জেলের হিরো তার কাছে আছে ততক্ষণ তার কিছু হতেই পারে না। তুমি থাকবে তো সবসময় এভাবে আমার সাথে? ছেড়ে দেবে না তো কখনো আমাকে? এই পর্যায়ে আদিল মুচকি হেসে নূরের কানের নিচে নিজে 4 আঙুল দিয়ে আর বৃদ্ধাঙুলটা নূরের গালে রেখে নূরের মুখটা নিজের কপালে আর নাকের সাথে আর একটু জড়ানো ভাবে লাগিয়ে বলল, না অ্যাঞ্জেল, কখনোই সরিয়ে দেব না। আর তুমি বলছো দূরে সরিয়ে দেওয়ার কথা, সেটা তো ইহকালে সম্ভব না অ্যাঞ্জেল। আদিলের দেহে প্রাণ থাকতে তার অ্যাঞ্জেলকে কেউ আলাদা করতে পারবে না তার থেকে, কেউ না। সাথে সাথে হাসি ফুটে উঠল নূরের চোখে মুখে। নূরের কপালে চুমু খেলো আদিল। এবার সে নিজেই নূরকে বুকে জড়িয়ে মিশিয়ে নিল। প্রশস্ত হাসি ফুটে উঠল দুজনের ঠোঁটের কোণে। একটু পর নূর আদিলের বুক থেকে উঠে বলল, চলো গোসল করে ফ্রেশ হয়ে নাও, তারপরে আমরা ডিনার করব। আদিল কেমন আলসামি দেখিয়ে তখন বলল, আর একটু শুয়ে থাকি না? এভাবে তো ভালোই লাগছিল, আসো আমার বুকে আসো। আদিল নূরকে কাছে টানার জন্য হাত এগোতেই নিলেই নূর হাত খপ করে ধরে বলল, একদম না, অনেক শুয়ে থেকেছ, এখন ওঠো। দিন দিন একদম আলসেমি হয়ে যাচ্ছ তুমি, চলো ওঠো তাড়াতাড়ি। কথাগুলো বলতে বলতে নূর আদিলের হাত টেনে ধরে উঠানোর চেষ্টা করছে, কিন্তু নাজুক নূর কি তার এই বিশাল দেহি পুরুষটাকে তুলতে পারে? নূরের চেষ্টা অসফল হতে দেখে হো হো করে হাসতে লাগলো আদিল। নূর ক্লান্ত হয়ে অসহায় কণ্ঠে তখন বলল, এমন করছো কেন? ওঠো না প্লিজ, গোসল করে খাবার খেয়ে নাও। আদিল তখন বলে উঠল, আচ্ছা ঠিক আছে, যেতে পারি আমি, কিন্তু আমার একটা শর্ত আছে, তোমাকেও আমার সাথে যেতে হবে। তুমি আমাকে গোসল করিয়ে দেবে। রাজি হলে বলো, তাহলে আমি উঠছি, নইলে এভাবেই পড়ে থাকবো আমি। নূর হার মেনে নিল শেষমেশ। আদিলের কথা মেনে বলল শেষমেশ নেহা, আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। তখন আদিল বিস্তর হেসে ঝট করে উঠে নূরের সাথে ওয়াশরুমের দিকে এগোলো। ওয়াশরুমে ঢুকে নূর বলল, টি শার্ট খোলো। আদিল দুই হাত উঁচু করে বাচ্চাদের মতো করে তখন বলল, খুলে দাও তুমি। ফলে নূর অসহায় হাসলো আদিলের বাচ্চামো দেখে। টি শার্টের নিচ থেকে ধরে উপর দিকে তুলে মাথার উপর দিয়ে বের করতে চাইলো, কিন্তু নিজের থেকে লম্বা আদিলের উচ্চতার সামনে সে খাটো পড়ে গেল। ফলে তাই আদিল উপর দিকে ধরে নিজেই খুলে নিয়ে ফেলে দিল টি শার্টটা। নূরের সামনে দৃশ্যমান হলো আদিলের উন্মুক্ত চওড়া বুক আর সুঠাম দেহ। নজর যেন কেমন বিলাস হলো নূরের। অসবর নজর কেমন থমকে গেল নূরের। গলা শুকিয়ে আসছে হঠাৎই তার। অদ্ভুত শিহরিত অনুভূতিরা কেমন অপ্রস্তুত করে দিচ্ছে তাকে। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে নূর বাদে থেকে মগে করে পানি নিয়ে আদিলের কাঁধে ঢালো প্রথমে, তারপর শাওয়ার জেল ফ্রমে লাগিয়ে আদিলের হাতে পিঠে আর বুকে ঘষে দিতে লাগলো। আর আদিল দুষ্টুমি করে নিজের শরীরে ফেনা হাতে নিয়ে নূরের গায়ে ছিটিয়ে দিচ্ছে বারবার। আদিলের এরকম কাজে নূর মিছে বিরক্ত প্রকাশ করলেও তার মুখে ঠিকই হাসি ঝুলে আছে। আদিল হাসছে দুষ্টুমি করে, আর দুষ্টুমি তো তার বেড়েই চলেছে। সে এবার অনেকখানি ফেনা হাতে নিয়ে নূরের কাঁধে খোলা জায়গায় মাখিয়ে দিল। নূরের মাঝে সহসাই কেমন মৃদু কম্পনের আবির্ভাব ঘটল যেন। আর তা আরও বৃহৎ হলো আদিলের পরবর্তী ক্রিয়ায়, যখন আদিল আরও ফেনা হাতে নিয়ে নূরের পেটের কাছ থেকে কামিজ কিছুটা সরিয়ে নিয়ে পেটের ওপর সেই ফেনাটা মাখিয়ে দিল। ফলে বিদ্যুৎ বেগে শিহরিত বয়ে গেল নূরের সর্বাঙ্গে, জমাট বাঁধল সকল রক্ত কণাগুলো। ফলে কম্পনও ছড়ালো হাতে পায়ের মাঝে। নিজের বেসামাল অনুভূতিগুলোকে লুকিয়ে কোনো রকমে নূর অসহায় কণ্ঠে বলল, কি করছো হিরো? এমন করলে কিন্তু গোসল করাবো কি করে আমি? আদিলের ঠোঁটের কোণে দুষ্টু হাসি। সে নূরের পেছনে হাত বাড়িয়ে শাওয়ারটা অন করে দিল হুট করে। সারের পানি গায়ে পড়তেই শিওরে উঠল নূর। আদিল নূরের হাত ধরে টান দিয়ে নিজের আরো কাছে টেনে নিয়ে বলল, এইভাবে। নূর সাথে সাথে হকচকিয়ে উঠল। হকচকিয়ে কণ্ঠে বলল, আরে আরে হিরো, কি করছো তুমি? ভিজে গেলাম তো আমি। আদিল তখন বলল, তো যাও,
আমি একা কেন গোসল করব? দুজনেই গোসল করব একসাথে। কথাটা বলতে বলতে আদিল নূরের কোমর পেঁচিয়ে ধরে তাকে আরও নিজের সাথে মিশিয়ে নিল। নিজের ব্যালেন্স ঠিক রাখতে নূরের হাত গিয়ে পড়ল আদিলের কাঁধে, ফলে ভিজতে লাগলো দুজনের সাহারের ঝর্ণাধারায়। শীতল পানিতে ভিজে একাকার দুটি মানব দেহ। নূরের বেসামাল অনুভূতি তাকে আরও বিপদ করে দিচ্ছে যেন। নিঃশ্বাসে গতিবেগ হচ্ছে ভারী, এলোমেলো ছন্নছড়া হচ্ছে সর্বাঙ্গের ইন্দ্রিয়। এদিকে আদিল তার দুষ্টুমি বজায় রেখে মাথা ঝাঁকিয়ে ভেজে তুলে পানিগুলো নূরের মুখে ছিটিয়ে দিল। তাতে যেন এবার নিঃশ্বাস আটকে গেল নূরের। শিহরণে পীড়নে জমে গেল তার অঙ্গখানি। আর আদিলের নজর স্থির হলো নূরের ভিজে মোহনীয় হওয়া মুখয়াবে। শাওয়ারের পানি তার মাথা থেকে গড়িয়ে চোখের ওপর বেয়ে, ঠোঁটের উপর বেয়ে, থুতনির ওপর দিয়ে নিচে গড়িয়ে যাচ্ছে। আদিলের নজরে সুব্রতার নেশার গাঢ় পারদ জমছে, মনে জাগছে নিষিদ্ধ বাসনা। আদিল নূরে থুতনির নিচে আঙুল রেখে থুতনি ধরে মুখটা উঁচু করে ধরল। আদিলে এমন স্পর্শে নূর চোখ বুজে ফেলল তৎক্ষণাৎ। ভারী নিঃশ্বাস আরো বুঝি ভারী হলো তার। কম্পনের মাত্রা হলো তীব্রতর। সারে পানি এবার বৃষ্টির ফোঁটার মতো ঝরঝর করে পড়ছে নূরের চোখ, মুখ আর ঠোঁটে। নূরের এই মোহনীয় অবতারে আদিলকে যেন মেরে ফেলছে। নূরের এই জবজবে ভেজা অধৈর্যকল দেখে পানির মাঝে দাঁড়িয়ে থেকেও যেন আগুন লেগে যাচ্ছে তার ভেতরে বাহিরে। ঝলসে যাচ্ছে তার বক্ষদের। নেশা বিমোহিত আদিল ধীরে ধীরে তরতর করে মুখ নামিয়ে অগ্রসর হলো নূরের সিক্ত অধর পানে। আর এক সময় তো মিলিত হলো নূরের অধরে। সর্বাঙ্গে তড়িৎ গতিতে বিদ্যুতের শিরোহনন বয়ে গেল নূরের। নূরের শরীরে কাঁটা দিয়ে উঠল প্রত্যেক লোমকূপে। আদিলের নেশা তাকে আরও চাহিদায় মাতাল করে দিল ফলে। সে নূরের অধরের সুমিষ্ট স্বাদে নিজেকে ডুবালো গভীরভাবে। তীব্র কম্পনের তোড়ে নূর টিকে থাকা দায় হয়ে গেল নূরের। বিবশ হয়ে এলো তার সর্বশক্তি। দ্রবীভূত হয়ে বুঝি এক্ষুনি নিচে পড়ে যাবে সে। নূর নিজেকে টিকিয়ে রাখছে তাই দু হাতে আদিলের কাঁধ খামচে ধরল। আর এতটাই জোরে ধরল যে নখগুলো যেন চামড়ার মাঝে দেবে যাচ্ছে। তাতে ভূক্ষেপহীন আদিল নেশায় পাগল হয়ে যাচ্ছে সে। এক হাত নূরের কানের নিচে রেখে চুলের মাঝে দিয়ে আর এক কোমরে আর শক্ত করে চেপে ধরে। সেভাবেই থেকে পিছিয়ে গিয়ে দেয়ালের সাথে লেগে গেল দুজন। অধরে ছেড়ে দিল আদিল। এবার ধীরে ধীরে নেমে এলো গলায় আর কাঁধে। নূরের গলা আর কাঁধে অধর লেপটিয়ে বিবশ করে দিল তাকে। শিহরণের ঝড়ে বেসামাল নূর খামচে ধরল আদিলের চুলের গোছা। কম্পনে বশীভূত নূর এতটাই জোরে ধরল যে আদিল হঠাৎ মাথার যন্ত্রণা অনুভব করল। ফলে নূরকে ছেড়ে দিয়ে দু হাতে মাথা ধরল সে। তার চোখে মুখে ব্যথার ছায়া দেখা গেল। মাথা ধরে কেমন ঢুলতে লাগলো আদিল। আঁতকে উঠল নূর। সে আদিলকে ধরে উদ্বিগ্ন স্বরে বলল, কি হয়েছে হেরো, এমন কেন করছো? আদিল তখন ব্যথাতুর কণ্ঠে বলল, জানি না, হঠাৎ মাথা যন্ত্রণা করছে অনেক। নূর বুঝতে পারল আদিলের মাথার সমস্যা বেড়েছে হয়তো। অ্যাক্সিডেন্টে আদিলের মাথায় আঘাত পেয়েছিল, সে কারণে আরও বেশি অসুস্থ হয়ে পড়েছে। নূর শাওয়ার বন্ধ করে আদিলের শরীর মুছিয়ে দিয়ে তাকে ড্রেস চেঞ্জ করতে বলে বাইরে বেরিয়ে গেল। ড্রেস চেঞ্জ হয়ে গেলে নূর তাকে ধরে রুম নিয়ে আসলো। তারপর বিছানায় শুয়ে রেস্ট করতে বলল। তারপর সেও গিয়ে কাপড় পাল্টে নিল। কাপড় পাল্টে আবারও বাইরে এসে দেখলো আদিল চোখ বুজে শুয়ে আছে। নূর আর ডাকলো না তাকে। কিছুক্ষণ আরাম করলে মাথা ব্যথা হয়তো কমে যাবে তার। ভীষণ অপরাধ বোধ হচ্ছে নূরের। তখন এভাবে চুল না খামচে ধরলে এমনটা হতোই না। আবার সেই মুহূর্তের কথা মনে পড়তেই হঠাৎ লাজে রাঙা হলো নূরের মুখয়ব। ড্রেসিং টেবিলে আয়নার সামনে এসে দাঁড়িয়ে নিজের দিকে তাকাতেই যেন লজ্জায় মরে যাচ্ছে সে। আয়নায় দেখতে পেল তার উষ্ঠতল লাল হয়ে কেমন ফুলে আছে। হাতে হাতে লজ্জায় নূরের দুই হাতে নিজের মুখ ঢেকে ফেলল। আজ আর আয়নায় তাকাবে না সে। রাত প্রায় 1টার কাছাকাছি। আবি বিছানায় উপর হয়ে হাত পা ছড়িয়ে জান পান ছেড়ে ঘুমে কাঁদা তখন। আদিলের বাড়ি ফেরার পর থেকে এই বাড়িতে থাকে সে। আদিলের কখন কি এমার্জেন্সি পড়ে যায়, তাই আদিলে পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত আবি এ বাড়িতেই থাকবে। নিচের লিভিং রুমে সাথে লাগোয়া রুমে মাত্রই আরামে ঘুমিয়ে পড়েছিল সে। হঠাৎ কানে কেমন থেকে থেকে ঝনঝন আওয়াজে শব্দ এলো। কয়েকবার এমন শব্দ আসার পর ঘুম ভেঙে গেল আবিরের। তার কেমন খটকা লাগলো মনে। এত রাতে তো সবাই ঘুমিয়ে পড়েছে, তাহলে এইসবের শব্দ কিসে আসছে? মাথায় চোট টোট ঢোকে নিত। এই বিষয়টা খতিয়ে দেখতে আবি ধীরে ধীরে উঠে রুমের বাইরে এলো। বুঝতে পারলো শব্দটা রান্নাঘর থেকে আসছে। চোর তাহলে রান্না করে। আবি তখন বলে উঠল বিড়বিড় করে, শালা খাও চোর, আজ তোর একদিন কি আমার একদিন। আমার লাঠি যতক্ষণ আছে আস্ত থাকবি না তুই। আমার বন্ধুর বাড়িতে চুরি করা,
এই আবির দা সুপার হিরো থাকতে কখনোই তা সম্ভব না। আর যদি তোর 24 গোষ্ঠীর নাম না ভুলিয়ে দিচ্ছি তো আমার নামও আবির না। আবির কথাগুলো বলতে বলতে এদিকে ওদিকে তাকিয়ে চোরকে প্রহার করার জন্য হাতিয়ার খুঁজতে লাগলো। তেমন কিছুই পেল না সে। শেষমেশ ডাইনিং টেবিলে একটা ফ্রাই প্যান দেখতে পেল সে। আপাতত সেটাই হাতিয়ার হিসেবে হাতে তুলে নিল আবির। ফ্রাই প্যানের ডাঁটিটা 2 হাতে শক্ত করে ধরে গোল অংশটা উপর তুলে চোরকে মারার উদ্দেশ্যে তাক করে রান্নাঘরের দিকে এগোলো সে। খুব আস্তে আস্তে পা টিপে টিপে এগোলো সে। রান্নাঘরের দরজায় এসে ভেতরে এক পুরুষ অবয়ব দেখতে পেল সে। তবে অবয়বটি পেছন থেকেই দেখতে পেল। চোরকে মারার উদ্দেশ্যে আবির এবার ফ্রাই প্যানটা আরো উঁচু করে চোরের দিকে নিয়ে যেতে যেতে চিল্লিয়ে বলল, ইয়া আলী। আবিরের চিল্লানোর শব্দ শুনেই সামনে থেকে বিহান তড়িৎ গতিতে ঘুরে তাকিয়ে তার দিকে ধেয়ে আসতে থাকা হাতিয়ার দেখে সেও 2 হাত উঁচু করে জোরে চিল্লিয়ে বলে উঠল, আ। বিহানের হাতে থাকা ফোনের টর্চে আলো এসে লাগলো আবিরের মুখে। ফ্রাই প্যান একেবারে বিহানের মুখের কাছাকাছি। সেই মুহূর্তে আবির তার হাতের ব্রেক কষল। চোরের জায়গায় বিহানকে দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল সে। ব্রুকুচকে বলল, বিহান তুই এত রাতে তুই এখানে কি করিস? থালা আরেকটু হলেই তো মাথায় বাড়ি দিয়ে ফাটিয়ে দিতাম মাথাটা। আর তুই এমন চোরের মতো করে করছিসটা কি এখানে? আবি খাইতে দেয় নাই তোরে, নাকি ঘর থেকে লাথি মেরে বের করে দিচ্ছে? আবি এক নিঃশ্বাসে কথাটা বলেই যাচ্ছিল। বিহান তখন বলে উঠল, আরে আরে আমাকে কইতে তো দিবি, কখন থাইকা নিজেই কইয়া যাইবার লাগতো চল। আরে হালা আমারে বাইর কইরা দিল কেলা, তোর ভাবি আমারে বের করে নাই। তখন আবির বলে উঠল, তাহলে এত রাতে এখানে কি পেতনির সাথে লুঙ্গি ডান্স করতে এসেছিস তুই? কি করছিস তুই এখানে? বিহান তখন বলল, আরে আসলে হঠাৎ হিয়ার বিরিয়ানি খাবার মন চাইছে। এই সময় মায়াগো হঠাৎ হঠাৎ আজব শখ লাগে, তাই এই জন্য বিরিয়ানি রান্না করছিলাম আমি। আবির তখন বলল ব্রুকুচকে, তো লাইট কেন বন্ধ রেখেছিস? তখন বিহান বলে উঠল, আসলে কেউ যাতে ডিস্টার্ব না হয় তাই লাইট জ্বালাই নাইকা। আবির তখন বলল, বাহ কত মহৎ তুই। আর আমি তো ঘুমের ঘরে এখানে পাজামা পার্টি করতে এসেছি তাই না? আচ্ছা বাদ দে এসব। তা তুই কি জানিস বিরিয়ানি কেমনে রাঁধতে হয়, নাকি বিরিয়ানির জায়গায় খাটা রাঁধছিস তুই? বিহান তখন বলল, পারছি না তো অত ভালো, তাও চেষ্টা করতেছি। বউ আমার বাচ্চার জন্য কত কষ্ট করতেছে, আর আমি এইটুকু না পারলে কেমন পুরুষ হইলাম? বারে আমার পুরুষের কথা, তার ডায়লগবাজি করবি নাকি কিছু কামও করস? আরে না পারলে ইউটিউব মামা বইসা আছে কিসের লাগা? তোর মতো অবলা স্বামীর জন্যই তো ইউটিউব মামা। আবির কথায় বিহান বলে উঠল, আরে জানি জানি, মাগার বাচ্চা ওয়াইফাই লাইগা সমস্যা হয়েছে, নেট অন নাই। আবির তখন বলে উঠল, লে হালুয়া, তাহলে তো হয়েছেই। আচ্ছা চল আমি তোর হেল্প করছি। বিহান তখন বলে উঠল ভ্রুকুচকে, তুই পারস? আবির তখন বলে উঠল, আবিরের পারা লাগে না বাচ্চা, আবি পয়দাগতই সব কাজে পারদর্শী। এক কাজ কর, আগে চুলাতে কড়াই দে, তারপর তেল দে। বিহান তখন বলে উঠল, কি তেল দেবো? আবি তখন বলে উঠল, কেন কেসিন তেল দে। আবে হালা রান্নার তেল দিবি, আর কোন তেল? বিহান তখন বলে উঠল, আচ্ছা কতখানি দিমু? আবি তখন বলে উঠল, দেখ তেল চালের পরিমাণের মতো দিতে হইব। চাল 1 কেজি হলে তেল 1.5 কেজি, সিম্পল হিসাব। বিহান তখন বলে উঠল, তুই কি তেলের হিসাব করতেছিস নাকি পানির হিসাব? আবি তখন বলে উঠল, আরে তেল আর পানি আমার কাছে দুটোই এক সমান মূল্যবান, জাস্ট বিকজ তেলের দাম বেশি আর পানির দাম কম, সেই হিসেবে কম দাম বেশি করা যাবে। আমি আবার জিনিসের মাঝে বৈষম্য পছন্দ করি না, তাই তেল আর পানির নিয়মও এক। বিহান তখন বলে উঠল, আচ্ছা দিয়ে দিলাম, তারপর কইতে থাক। তখন আবির বলে উঠল আবারও, হ্যাঁ এবার তেলে পেঁয়াজ কুচি দে, তারপর লবণ মরিচ হলুদ গুঁড়ো এগুলো দে। বিহান তখন বলে উঠল, কতটুকু করে দেব? আবির তখন বলে উঠল, আরে বললাম না আমি জিনিসের মাঝে বৈষম্য পছন্দ করি না, সব 1.5 কেজি করে দিবি, না কম দিবি আর না বেশি করে দিবি, তার মধ্যে সব একই রকম রাখবি। তারপর দেখ কি টেস্টি বিরিয়ানি হয়, খাইতে খাইতে তোর আঙুল খেয়ে ফেলে দিবে। আর শোন আমার কথা একদম বলিস না, আমার আবার ক্রেডিট একদম পছন্দ না। বিহান তখন বলে উঠল, মাগার সব ঠিক আছে, কিন্তু আমার জানি কেমন যেন একটা সন্দেহ হইতেছে, বিরিয়ানির তো কোনো হেলদোল দেখি না, কিছুই তো হয় না। আমি তখন ভালো করে পর্যবেক্ষণ করে বলল, আরে আবালের ঘরে আবাল, গ্যাস কি তোর নানা শ্বশুরে ভূত আইসা জ্বালাইবো? বিহান তখন অবাক হয়ে বলল, কি কস, গ্যাসও আবার জ্বালান লাগে নাকি? সেটাই তো জানতামই না। আমি তখন বলে উঠল, তা জানবি কে? হালা তোর মতো বিশ্ব আবালে ভাবিরে পোয়াতি কেমনে করলো
এটাই তো বড় আশ্চর্যের বিষয়। চল এখন গ্যাস জ্বালা। বিহান ডেসলাই এক কাঠি জ্বালিয়ে এক প্রকার ছুঁড়ে মারল চুলার দিকে। আর সেই কাঠি চুলায় না গিয়ে পড়লো তেল ভর্তি কড়াইয়ের মাঝে। আর সাথে সাথে ধপ করে আগুন জ্বলে উঠলো কড়াইয়ের মাঝে। ধপ করে আগুন জ্বলায় আগুনের শিখা এসে লাগলো আবির আর বিহানের মুখে। বেচারিদের মুখ পুরো পোড়া বেগুনের মতো হয়ে গেল। বিহান তখন ক্ষিপ্ত চোখে তাকালো আবিরের দিকে। আবির বলে উঠল, আমার কি দোষ? আগুন জ্বালাতে পারিস না, আবার আইছে আমাকে দোষ জানাতে। বিহান এবার দাঁত কিরমির করে বলে উঠল, আবিরের বাচ্চা। অবস্থা বেগতিক দেখে আবির এক প্রকার ছুটে দৌড়ে পালালো রান্নাঘর থেকে। বিহানও দৌড়ে এলো তার পিছে পিছে। তাদের এই দৌড়াদৌড়ির মাঝে হিয়া বেরিয়ে এলো রুম থেকে। ওদের এই অবস্থা দেখে বলল, আরে কি করছো তোমরা? এত রাতে দৌড়াদৌড়ি করছো কেন? বিহান হিয়ার সামনে গিয়ে অপরাধী গলায় বলে উঠল, সরি হিয়া, আমি তোমার একখান আবদারও পূরণ করবার পারলাম না। বিরিয়ানি রাঁধতে পাই নাইকা আমি। হিয়া তখন মুচকি হেসে বলল, আরে আরে সরি বলছো কেন? তুমি চেষ্টা করেছো এই অনেক। এসো আমি নিজেই রাঁধছি। বিহান তখন বলে উঠল, না না, তুমি রাঁধবা না। তুমি শুধু পাঁচ থাইকা আমাকে কইয়ে দাও, আর আমি নিজেই রাঁধবো। আমার বইয়ের লাইগা এইটুকু করতে না পারলে কেমন জামাই হইলাম? হিয়া তখন বলে উঠল, আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। বিহান হিয়ার কান জড়িয়ে ধরে ওকে নিয়ে গেল রান্নাঘরের দিকে। ওদের দিকে তাকিয়ে মুচকি হাসলো আবির। হঠাৎ তার যেন খুব করে মনে পড়ল আহানার কথা। রুমে এসে ফোন দিল আহানাকে। আহানা ফোন রিসিভ করে বলল, এত রাতে কিছু কি হয়েছে? প্রতি উত্তরে আবির বলে উঠল, হ্যাঁ হয়েছে তো। কি শূন্যতার রোগটা বেড়েছে আমার। ফটাফট এক হালি স্ট্রবেরি ফ্লেভারে কিস দে তো আমাকে, না হলে একদম সুস্থ হব না। অনেক জোরসে কিস দিবি কিন্তু। একদম যেন ফোনের ভেতর থেকে যেন ঠোঁট বেরিয়ে এসে আমার গালে ঠাস ঠাস করে লাগে। আহানা তখন বলল, সরি, দিস সার্ভিস ইজ নট অ্যাভেলেবল হেয়ার। ট্রাই দিস অ্যান্ড সামহার এলস। আমি তখন বলে উঠল, দেখ এটা আমার মহত্ব যে আমি তোকে বলছি। আমি তো চাইলেই যে কাউকে বললে কিসের বস্তা ঢেলে দিত, কিন্তু আমি সবার প্রথম তোকে সুযোগটা দিয়েছি। এটাকে নিজের সৌভাগ্য ভেবে এখনই কিস করতে করতে ফোনের স্ক্রিনটা ফাটিয়ে ফেলা উচিত তোর। আহানা তখন বলে উঠল ফোনের ওপাশ থেকে, আমিও আপনার মতো মহৎ ব্যক্তি হওয়ার পথে চলতে চাই, তাই আমার এই সুযোগটা আমি অন্যজনের জন্য স্যাক্রিফাইস করলাম। আমার কষ্টে হলেও সয়ে নেব। আপনি বরং অন্যদেরকেই সুযোগটা দিন। ওকে, গুড নাইট। কথাটা বলেই ফোন কেটে দিল আহানা। ফোনের দিকে চোখ বুলিয়ে নীরব হাসলো আবির। তারপর বিড়বিড় করে বলল, চালাক হয়ে যাচ্ছিস আন্নি, তবে ব্যাপার না, কিস তো আমি নিয়েই ছাড়বো তোর কাছ থেকে। সকালে ঘুম থেকে উঠে পাশে আদিলকে পাশে না দেখে খানিকটা ঘাবড়ে গেল নূর। রোজ তো ওকে জড়িয়ে ঘুমিয়ে থাকে সে, আজ একাই কোথায় গেল? গায়ে ওড়নাটা দ্রুত জড়িয়ে চিন্তা মুখে দ্রুত বেরিয়ে এলো রুম থেকে। বাইরে এসে চারপাশটা চোখ বুলিয়ে কোথাও দেখতে পেল না আদিলকে। চিন্তা বাড়ল নূরের। তাকে চিন্তিত অবস্থা দেখে হিয়া এগিয়ে এসে বলল, কি হয়েছে ভাবি? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তখন নূর বলে উঠল, আদিলকে কোথাও দেখেছো তুমি? সকাল থেকে দেখছি না ওকে। প্রতি উত্তরে হিয়া বলে উঠল, কি জানি ভাবি, আমি তো মাত্রই এলাম, ভাইয়াকে তো দেখিনি। আর বিহান আবির ওদেরকেও তো দেখা যাচ্ছে না। নূরের চিন্তার গতি যেন বেড়েই চলেছে। নূর এবার বাসার মেন দরজা পার হয়ে বাইরে এলো আদিলের খোঁজে। বাইরে বের হতেই দেখতে পেল কাঙ্ক্ষিত ব্যক্তিকে। আবির আর বিহানের সাথে জগিং করতে করতে বাইরে থেকে মাত্র আসছে সে। তার পরনে রয়েছে হালকা সবুজ রঙের হাতা কাটা ঢোলা টি শার্ট আর ট্রাউজার। জগিং করে ঘাম জমেছে তার কপালে আর বুকে। তাকে এই অবস্থায় দেখে অনেকটাই অবাক হলো নূর। আদিলকে আজ যেন সেই আগের মতো লাগছে। তবে কি আদিল ধীরে ধীরে ঠিক হচ্ছে? এই ভাবনাটা যেমন খুশি বয়ে আনছে, তেমনই আদিলের কাছ থেকে দূরত্ব হওয়ার ভয়ও যেন জেঁকে বসেছে তাকে। সেই মুহূর্তটা যদি সত্যি একদিন আসে, সেদিন কি আদৌ বেঁচে থাকবে সে? মাথা জাগিয়ে আপাতত সেসব খেয়াল ঝেড়ে ফেলল নূর। আদিলের সুস্থতার চেয়ে বেশি কিছু জরুরি না। আদিল যে আবারও আগের মতো সুস্থ হচ্ছে, এটাই সবচেয়ে খুশির বিষয়। নূরে পিছু পিছু হিয়াও এসে দাঁড়ালো। ওদের দিকে তাকিয়ে হেসে পেল সে। আবির আর বিহান বেচারাদের এক জিহ্বা বেরিয়ে গেছে আদিলের সাথে জগিং করে। আর আবির বেচারা তো এখন কোনো রকমে টেনে হিঁচড়ে নিয়ে আসছে নিজেকে। বিহান তো আর পারলই না। মাজা বাঁকিয়ে দাঁড়িয়ে গিয়ে পেটে হাত দিয়ে হাঁপাতে লাগলো। গলা শুকিয়ে শুধু বালুচর হয়ে গেছে তার। এক্ষুনি যেন জানটা বেরিয়ে যাওয়ার পথে তাদের। আবির নেতিয়ে পড়ার মতো টেনে টেনে এসে বিহানের কাঁধ ধরে ঝুলে পড়ল। তারপর কোনো রকমে বলল আবির, ভাইরে বাঁচা আমারে। এই ভরা যৌবনে মরে গেলে আমার নারী সেবার কি হবে? শব্দ সেবা বিহীন অসহায় হয়ে পড়বে।
ওদের জন্য হলেও আমারে বাঁচা ভাই। বিহান তখন হাঁপাতে হাঁপাতে বলল, চুপ হালা, বাঁচা তো আমাকে হবে। আমি মইরা গেলে গা তাহলে আমার বাচ্চাটার বাপকেই হইব। মেহনত আমি করলাম আর বাপ ডাক আরেকজন শুনবো। এতদিনের লাইগা কি এত এত রাত জায়গায় মাথা ঘাম পায়ে ফেললা অকান্ত পরিশ্রম দিছি। আবিরে তখন হাঁপাতে হাঁপাতে বলে উঠল, শালা এই আদিটা এতটা স্টামিনা কই পাই থেকে। শালা একটু ভালো হইতেই আমাদের হাল বেহাল করে দিছে। সকাল সকাল আরামের ঘুমটারে টিভি সিরিয়ালের শাশুড়ির মতো এসে বরবাদ করে দিল। এই জগিংটা যে কে আবিষ্কার করেছে তার হাত পা বেঁধে দিন রাত তাকে পেটাইতাম, একদম বেন স্ট্রোক করে দিতাম তার। তখন বিহান বলে উঠল, আমার মনে হয় এইটা কোনো বউ প্রীতি স্বামীর আবিষ্কার। পাইছে চেয়ে হয়তো বইয়ের অত্যাচারে বাড়ি থেকে সকাল সকাল উইঠা পালাবার চাইছিল, মাগার বইয়ের হাতে ধরা পড়িয়া যাওয়ার তখন বইয়ের মায়ের খাইয়া মাচনের লাইকা এই জগিংয়ে আবিষ্কার করে। আমি তখন বলে উঠল, বাহ ভাই বাহ, কি দিলি, তোর ব্রেনে যে এতটা আছে তা জানা ছিল না আমার। আমি তো অবাক বনে গেলাম। বিহান তখন হেসে বলে উঠল, থ্যাঙ্কস ইয়ার। এদের এত এত কথার মাঝে আদিল দিব্যি জগিং করতে করতে এগিয়ে আসছে। হঠাৎ পেছনে ওদের না দেখে থেমে গিয়ে পেছনে ফিরে তাকালো আদিল। ওদেরকে থেমে দিতে দেখে বলল আবার, কি রে, কি হলো তোদের, থেমে গেলি কেন? এখনো তো আরো 3 রাউন্ড বাকি তো। আবির তখন 2 কানে হাত চেপে ধরে টিভি সিরিয়ালে নায়িকাদের মতো করে বলল, নেহি, রহম কর জালিম, রহম কর। আর কত অত্যাচার করবি এই নাদার মাসুম বাচ্চাদের ওপর? তোর মনে কি কোনো দয়া মায়া নেই? কি দোষ এই মাসুম বাচ্চাদের? না হয় দেখতে তোর চেয়ে একটু বেশি কিউট, তাই বলে এভাবে বদলা নিবি? উপরওয়ালার উপর ভয় কর আদিল, এত অহংকার ভালো না। দুনিয়াতে ন্যাংটাই এসেছিস, ন্যাংটা যেতে হবে, কোনো কিছুই সাজে যাবে না। তাহলে কিসের এত অহংকার তোর পাগল? আদিল তখন বলে উঠল, এই বয়সে এই হাল তোদের, দুদিন পর তো তোদের দেয়ালে ঝুলিয়ে রাখতে হবে। আবিরের পা শোটান হয়ে এক ভ্রু উঁচিয়ে বলে উঠল, কি এত বড় অপমান, তাও আবার দ্য গ্রেট সুপার বয় আবিরেট। এটা শোনার আগে আমার নানি কেন মরে গেল না? বিহান তখন পাশ থেকে বলে উঠল, মাগার তো নানি তো হাজাই টপকাইয়া গেছে বহুত আগেই। আবির তখন ধমকে বলে উঠল, চুপ করে থাক হালা, আমার নানি আমি যত ভার খুশি মারি, তোর কি? তোর তো ইজ্জত এমনিতেই নাই, আমারটা অন্তত বাঁচাতে দে। বিহান তখন বলে উঠল, কেন কেন, আমার ইজ্জত যাইবে কেন? আবির তখন বলে উঠল, ছিচি বিহান, তুই ভাবিরে কাউয়া বলছিস? এত সুন্দর বউটাকে কাউয়া বলতে একবার তোর বাঁধলো না? দাঁড়া, ভাবিরে এক্ষুনি বলছি আমি। বিহান তখন অবাক হয়ে বলল, এই হালা কি সচ এইসব? হালা মার খাবি কিন্তু আজ তুই। আবির তখন বলে উঠল, তাহলে চুপ থাক আর আমার সাপোর্ট কর।